সো যেমনটা বলছিলাম আমরা আজকে হচ্ছে আমরা গ্রাফিং নিয়ে পড়ালেখা করব। সো আমরা শুরু করি টাইপ বাই টাইপ, কত টাইপের গ্রাফ তোমাদের বইয়ের মধ্যে আছে, তো ওগুলা নিয়ে একটু রিভিউ করি। কিছু কিছু তোমরা হয়তো বা জানো। সো আমরা হচ্ছে ফাংশন গ্রাফ এটা নিয়ে পড়বো। স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ভাইয়া রেকর্ডটা করলে ভালো হতো। হ্যাঁ রেকর্ড তো আমি দিলাম, রেকর্ড হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। আচ্ছা একটু ওয়েট করো দেখি। হ্যাঁ রেকর্ড কিন্তু হচ্ছে, ঠিক আছে রেকর্ড হচ্ছে। রেকর্ড আসলে আজকে হচ্ছে নেটের প্রবলেমের কারণে আমি আর ল্যাপটপে বসতে পারি নাই, আমি ওই আইপ্যাডে স্ক্রিনে শেয়ার দিছি। সো রেকর্ড হচ্ছে, বাট এটা হচ্ছে ক্লাউডে রেকর্ড হচ্ছে। মোবাইলে রেকর্ড করলে তোমার হচ্ছে ডিভাইসে রেকর্ড করা যায় না। জুমের একটা ক্লাউড আছে, ওইখানে রেকর্ড করতে, তো ওইখানে রেকর্ড হচ্ছে, পেয়ে যাবো সমস্যা নেই। তো পড়ায় আসি আবার। তো আমরা টাইপ 1 কে আমরা বলতেছি যে লিনিয়ার ফাংশনের গ্রাফ। ওকে, লিনিয়ার ফাংশন, ঠিক আছে। লিনিয়ার ফাংশনে আমরা গ্রাফ দেখব। এখন লিনিয়ার ফাংশন কারা, তোমাদের মনে আছে হয়তো আমরা সরলরেখা চ্যাপ্টারটা পড়ছিলাম। তো সরলরেখা চ্যাপ্টারে আমাদের কেমন থাকতো বলতো? ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0 এই জাতীয় থাকতো না? অথবা y ইজ ইকুয়াল টু mx প্লাস c এই জাতীয় ইকুয়েশন থাকতো না? মানে x এর পাওয়ারও হচ্ছে 1, y এর পাওয়ারও হচ্ছে 1। সো এই জাতীয় সরলরেখাগুলোকে তোমরা সবাই ড্র করতে পারো? পারার কথা এটা। সো আমি আজকে প্রথমে সরলরেখা কিভাবে আঁকতে হয় এটা দেখাবো, এটা খুবই ইজি। তো এরপরে আস্তে আস্তে আমরা দ্বিঘাতে যেতে যাবো। তো বুঝতে পারছো তো লিনিয়ার ফাংশন হচ্ছে খুবই ইজি। এখানে আমরা সরলরেখাগুলোকে কিভাবে এক্স ওয়াই প্লেন বা হচ্ছে আমাদের 2 ডিমেনশনাল কোনো একটা প্লেনের উপর কিভাবে সরলরেখাকে আঁকতে হয় সেটা শিখবো। তো আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ সাপেক্ষে জিনিসটা করব। সো একটা সরলরেখা ধরো আমি ধরে নিলাম একটা সরলরেখা y is equal to 3x plus 2। সো ধরো এটা হচ্ছে একটা সরলরেখা। এখন এটাকে আমি আঁকবো কিভাবে? সো আঁকার জন্য আমাকে জাস্ট দুইটা পয়েন্ট মাথায় রাখতে হবে। একটা হচ্ছে at x is equal to 0 what is the value of y, y কত। এরপর আমাকে দেখতে হবে at y is equal to 0 what is the value of x। এই দুইটা ইনফরমেশন যদি কারোর কাছে থাকে তাহলে হচ্ছে সেই ইজিলি সরলরেখা রাখতে পারবে। সো তোমরা আমাকে একটু বলো তো x is equal to 0 তে এই সরলরেখার জন্য y এর ভ্যালু কত হবে? 2 y এর ভ্যালু হচ্ছে 2। সো আমি একটু স্থানাঙ্কগুলো বসাই। সো 1 2 3 4 এইভাবে করে যাবে, আর এখানে হচ্ছে -1 -2 -3 -4। আর ধরো এখানে 1 2 3 -2 এইভাবে করে বিভিন্ন পয়েন্ট থাকবে আমাদের গ্রাফ পেপার বা ছক কাগজের মধ্যে। তো আমি যখন x is equal to 0 বসাচ্ছি, এই ফাংশনে x এর জায়গায় 0 বসাইলে y এর ভ্যালু আসে 2। সো 0 পয়েন্টে x is equal to 0 পয়েন্টে y এর ভ্যালু থাকবে +2 এই জায়গায়, তাই না? একটা সরলরেখা আঁকার জন্য আমাদের দুইটা পয়েন্ট লাগে, কারণ দুইটা পয়েন্টকে যোগ করলেই, দুইটা বিন্দুকে যোগ করলেই তুমি একটা সরলরেখা পাবা। আমি সরলরেখা পাওয়ার জন্য আমাদের দুইটা পয়েন্ট বের করা লাগে। তো আমরা যেটা করি সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে সরলরেখা আঁকার জন্য আমরা চেষ্টা করি y এক্সিস বরাবর এই সরলরেখাটা কোন বিন্দুতে ছেদ করছে এবং x এক্সিস বরাবর এই সরলরেখাটা কোন বিন্দুতে ছেদ করছে। সো y এক্সিস বরাবর কোন বিন্দুতে ছেদ করছে এটা জানার জন্য আমাদের x is equal to 0 বসানো লাগে। তো বসাইলে আমরা পেয়ে গেলাম y এক্সিস কে সরলরেখা 2 বিন্দুতে ছেদ করছে। এখন y is equal to যখন 0 বসাবো x এর ভ্যালু কত পাবো বলো তো? -2/3 বসে আছে, ইয়া করো, ঢুকতে দাও। কে অরিত্ররও ওয়েটিং ইয়া করছে, ইয়া দাও। আচ্ছা হ্যাঁ ও ল্যাপটপ নাই তো এখানে। আচ্ছা স্ক্রিনে হয়েছে, যাই হোক আমি মনে হয় অ্যাড করছি। ওকে তো আবার ব্যাক পরে আসি। সো y is equal to 0 তে x এর ভ্যালু কত দেখো তো? যখন আমি y এর জায়গায় 0 বসাবো x এর ভ্যালু কত পাবো? -2/3। সো -2/3 কে ক্যালকুলেটরে বসায় দেখো তো কত আসে। এটা প্রবাবলি 1.67 জাতীয় কিছু একটা আসার কথা। সরি 1.67 কেন, -0.677 এরকম কিছু একটা আসার কথা, ঠিক আছে। সো এখন আমরা চলো এই ফাংশনটাকে ড্র করার চেষ্টা করি। তো কেমন হবে? তো
এক্স যখন ওয়াই যখন 0 ছিল তখন এক্স এর ভ্যালু কত আসছে? এক্স এর ভ্যালু আসছে -0.667। তার মানে -0.667 তো 1 থেকে ছোট, তার মানে ধরো পয়েন্টটা এই জায়গায় কোথাও হবে। তাহলে এখন যদি আমি সরলরেখাটা আঁকতে চাই তাহলে এই দুইটা পয়েন্টকে কানেক্ট করে দিলে আমার সরলরেখাটা হয়ে যাবে না? তাহলে এই হচ্ছে কি আমার সরলরেখা। তাহলে এইভাবে তোমরা যে কোনো সরলরেখার যদি আমি ইকুয়েশন তোমাকে দেই সেখান থেকে তুমি চাইলে একটা সরলরেখা আঁকতে পারবে না? সবাই কি পারবা? জি ভাইয়া। ওকে, তো তোমাদেরকে আমি একটা সরলরেখা দেই, তোমরা একটু ট্রাই করো। তো ধরো আমি যদি একটা সরলরেখা দিই 3x - 4y -5 = 0, এই সরলরেখাটা বলো তো কিভাবে যাবে? এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে, ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে? আমি তোমাদের কথা অনুযায়ী ওই বিন্দুগুলো বসাবো, তারপরে আমরা দেখি এই সরলরেখাটা কিরকম হয়। স্যার x এর মান আসছে -1.25 আর y = 1.67। তো এক্স এক্সিস এক্স এর ভ্যালু আসছে কত? 1.25 -1.25 -1 ধরো, তো 1.25 ধরো এই জায়গায় বিন্দুটা। ওকে, আর এরপরে y এর ভ্যালু কত আসছে বলো তো? y এক্সিস এর উপর 1.67। তো ধরো এটা যদি 1 হয় তো 1.67 1.67 ধরো এই জায়গায় কোথাও হবে। তো আমি চাইলে সরলরেখাটা আঁকতে পারি কিভাবে? আমি এটাকে কানেক্ট করে দিই। তো এই দুইটা পয়েন্টকে কানেক্ট করে দিলেই আর একটু বর্ধিত করলে সরলরেখা হয়ে যাবে না? তো এই হচ্ছে কি আমাদের সরলরেখা। তো এই সরলরেখার স্কেচিং গুলো হচ্ছে আমাদের সরলরেখা চ্যাপ্টারের মধ্যে কাজে লাগে। কারণ আমরা সরলরেখা ঠিকমতো আঁকতে পারলে আমরা অনেকগুলো কোশ্চেনের অ্যানসার সুন্দর মতো দিতে পারি। তো এটা খুবই বেসিক ছিল। তো এখন আমরা নতুন একটা টাইপে যাই। চলো, এবার আসবে আমাদের হচ্ছে দ্বিঘাত ফাংশন। আমাদের পাওয়ার 1 শেষ, এবার আমরা পাওয়ার 2 নিয়ে কাজ করব। তো দ্বিঘাত ফাংশনের সম্ভাব্য কিছু লেখচিত্র আমরা দেখব। তো টাইপ 2 তে আমরা কাকে রাখবো? টাইপ 2 তে আমরা রাখবো হচ্ছে, এটাকে বলা হয় ইংরেজিতে বলা হয় কোয়াড্রেটিক ফাংশন, আর বাংলায় বললে দ্বিঘাত সমীকরণ। ওকে, আমরা দ্বিঘাত সমীকরণের গ্রাফিংটা দেখব। আমি সবচেয়ে আদর্শগুলা প্রথমে এঁকে দেখাবো, একদম ক্লাসের শেষ মুহূর্তে এসে তখন আমি হচ্ছে কিভাবে আদর্শ গ্রাফটা জানা থাকলে অন্য যে কোনো গ্রাফে শিফট করা যায় সেটা শিখাবো। শিফটিং প্লাস অন্যান্য জিনিসগুলো তখন আমি লাস্টের দিকে শেখাবো ক্লাসে। সো আমরা একটা দ্বিঘাত ফাংশন দেখি, একদম সিম্পল দ্বিঘাত ফাংশন, যেটা সবচেয়ে সিম্পল। y = x²। y = x² এর গ্রাফটা কেমন হবে চলো দেখি। তো আমরা একটা কাজ করি, আমরা কিছু র্যান্ডম কয়েকটা পয়েন্ট বসাই, পয়েন্ট বসে আমরা দেখি যে আসলে বোঝার চেষ্টা করি যে গ্রাফটা নেচারটা কেমন, গ্রাফটা আসলে কিভাবে করতেছে। যখন আমি এক্স অ্যাক্সিসের ডান দিকে যাচ্ছি তখন গ্রাফটা কোথায় যায়, আর যখন আমি এক্স অ্যাক্সিসের বাম দিকে যাচ্ছি তখন গ্রাফটা কোথায় যায়, x = 0 তে গ্রাফটা কোথায় যায়। ওকে, আচ্ছা বলো তো এক্স এর ভ্যালু যখন 1 বসাবো তখন y এর ভ্যালু কত? 1 +-1। x এর ভ্যালু 1 বসালে y এর ভ্যালু কিন্তু 1। এখন বলো তো এক্স এর ভ্যালু 2 বসালে y এর ভ্যালু কত? 4। সো গ্রাফটা উপরের দিকে উঠে যাচ্ছে। এক্স এর ভ্যালু 3 বসালে y এর ভ্যালু কিন্তু 9, না আরো উপরে। আচ্ছা এখন আমরা একটু দেখি এক্স এর ভ্যালু 0 বসালে কত? এক্স এর ভ্যালু 0 বসালে তো y এর ভ্যালু 0। আচ্ছা তাহলে এই মূল বিন্দুতে তাহলে গ্রাফটা টাচ করবে সেন্টারে। এখন বলো তো এক্স এর ভ্যালু যখন আমি -1 বসাচ্ছি তখন y এর ভ্যালু কত? 1 আবারও 1 না? তাহলে এই যে y এর যে হাইটটা ছিল এই হাইটটা কিন্তু আবার এখানেও সেম আসবে। এবার x এর ভ্যালু -2 বসাবো, সেম আবার y এর হাইটটা এখানে ব্যাক আসবে না? আবারও আসলো এখানে। তো x এর ভ্যালু যখন -3 বসাবো y এর ভ্যালু কিন্তু আবার +9। তার মানে তোমরা বুঝতেই পারতেছো আমি যখনই x অ্যাক্সিসের ডান দিকে যাব গ্রাফটা যেভাবে উপরের দিকে উঠবে, x অ্যাক্সিসের বাম দিকে আসলো
গ্রাফটা সেম একই ভাবে উপরের দিকে উঠবে না? তার মানে তুমি যদি গ্রাফটা যদি আঁকো তাহলে তুমি যেটা দেখবা গ্রাফটা আসলে এভাবে উপরের দিকে উঠতেছে, ঠিক আছে? সো এইটা হচ্ছে এইভাবে উপরের দিকে উঠে যাবে, এক্স এক্সিসে যত ডানে যাবা তত এটার মান উপরের দিকে উঠবে, বাট এক্স যতটা বাড়বে ওয়াই তার চেয়ে স্কোয়ার আকার বাড়বে, ওয়াই এর উপরের দিকে উঠার রেটটা আরেকটু বেশি থাকবে। ওকে, আর এক্স যখন তুমি এক্স এক্সিসের বাম দিকে যতই সরবা তখনও সেম একই নেচার তার মতো দেখা যাবে, সে আবারও উপরের দিকে উঠার চেষ্টা করবে। তো তুমি যদি সবগুলা পয়েন্ট নিয়ে গ্রাফটা আঁকার চেষ্টা করো তখন দেখবা গ্রাফের শেপটা অনেকটা এরকম। ওকে, তো এটা কার গ্রাফ আঁকলাম আমি? y = x স্কয়ারের গ্রাফ আঁকলাম। ওকে, সো এটা ছিল আমাদের একটা দ্বিঘাত ফাংশন। সো এই ফাংশনটা কত চেহারায় আসতে পারে এটা আমরা ক্লাসের লাস্টের দিকে দেখব। তো আমরা এবার একটা কাজ করি, চলো x = y², এগুলো হচ্ছে আদর্শ গ্রাফ। বাই দ্য ওয়ে, এই গ্রাফটা কি সবাই বুঝছো? গ্রাফিংটা কি বুঝছো? যে কাউকে দিলে আঁকতে পারবা? জি ভাইয়া পারবো। পারবো ভাইয়া। ওকে, এখন যদি x = y² এর গ্রাফ আঁকতে বলি বা আঁকতে দেই তখন আসলে কি হবে? তখন গ্রাফিংটা কেমন হয় চলো একটু দেখি। আচ্ছা, আমি চেক করি কেউ আছে কিনা। সবাই আছে, ওকে। আচ্ছা, এখন x = y² এর গ্রাফ আঁকবো। ওকে, সো আচ্ছা, x যদি y² হয় তো y কি আসে? y +- না? +-√x। আচ্ছা, বাই দ্য ওয়ে এটা কিন্তু ফাংশন না। আমি যদিও ফাংশনের গ্রাফের কথা বলছি, বাট এটা কিন্তু ফাংশন না, তোমরা জানো, অলরেডি তোমরা জানো, বাট এটা হচ্ছে একটা রিলেশন বা অন্যয়। যেটা ফাংশন না সেটা শুধু রিলেশন হতে পারে। তো এটা একটা রিলেশন, তারপরে আমরা এই জিনিসের গ্রাফিংটা শিখবো কারণ এটা সেকেন্ড ইয়ার তোমাদের কোনো একটা জায়গায় কাজে লাগবে, কনিক্সের কাজে লাগবে, এই জন্য এটা গ্রাফিংটা শিখতেছি। বাট এটা কিন্তু ফাংশন না। ওকে, তারপর আমি ফাংশনের চ্যাপ্টারে এটা শিখে ফেলতেছি। তো এখানে কি হচ্ছে দেখো তো, আমি যখন x এর ভ্যালু 1 নিচ্ছি y এর ভ্যালু কি আসতেছে বলো তো? +-1 না? x এর ভ্যালু যখন আমি 1 নিচ্ছি y এর ভ্যালু আমার কি আসতেছে? একবার আসতেছে +1, একবার আসতেছে -1। আবার যখন আমি x এর ভ্যালু 2 নিচ্ছি তখন y এর ভ্যালু কত আসতেছে? √2। √2 মানে হচ্ছে 1.4 সামথিং আসবে। তার মানে এটা 1 এর থেকে আরেকটু উপরে থাকবে না হাইটের দিক থেকে? সো এটা 1 এর থেকে আরেকটু উপরে থাকবে। আবার বলো তো x এর ভ্যালু যখন আমি ধরো ক্যালকুলেশন সহজের জন্য আমি বললাম x এর ভ্যালু 4 নিচ্ছি তখন y এর ভ্যালু কত আসে বলো তো? +-2 না? তাহলে এর থেকে আরেকটু উপরে উঠবে না হাইটের দিক থেকে? এই যে 2 পয়েন্টে তার হাইট যত ছিল, 3 পয়েন্টে যত ছিল, 4 পয়েন্টে দেখো তো যখন আমি x এর ভ্যালু 4 নিব y এর ভ্যালু কত আসবে? +-2 না? তাহলে আমি এখানে কত পাচ্ছি? আমি যদি ধরি এটা 1, এখানে যদি 2 ধরি তাহলে এই বরাবর আমার পয়েন্টটা থাকবে, এখানে একটা +2 থাকবে, এখানে একটা -2 থাকবে। এখন আর x এর ভ্যালু যখন 0 নিচ্ছি তখন y এর ভ্যালু পাচ্ছি 0। তাহলে আমি যদি এরকম র্যান্ডম কয়েকটা পয়েন্ট কল্পনা করে যদি আমি বুঝার চেষ্টা করি আসলে গ্রাফটা কি হবে, আমি যতই x এর ডান দিকে যাইতে থাকবো গ্রাফটা কিন্তু y এর দিকে উপরে উঠবে। বাট এখন ধারণা করবে আগের মতো উল্টাটা, এখন x টা বেশি বাড়বে বাট y এর হাইট ততটা বাড়বে না। y এর হাইট কিন্তু x এর সাথে ততটা বাড়বে না। x এর হাইট যখন 4 হচ্ছে y এর হাইটও বাড়তেছে, বাট y এর হাইট কিন্তু আর 4 এর সাথে কিন্তু 4ই হচ্ছে না, y এর হাইট আবার 2 হয়ে গেছে। তো এই পয়েন্টগুলো যদি যোগ করি তখন আসলে গ্রাফের চেহারাটা কেমন হয় দেখো তো। কিন্তু গ্রাফের চেহারাটা তুমি যদি আরো পয়েন্ট যোগ করতে থাকো তখন গ্রাফটা আরো অ্যাকুরেট হবে, তখন গ্রাফের চেহারাটা কিন্তু অনেকটা এরকম হবে, চায়ের কাপের মতো। ওকে, সো এখন আমি তোমার যে দুইটা গ্রাফ আসলে এই পর্যন্ত দেখাইলাম এদের একটা নাম আছে, ঠিক আছে? সো তোমরা চাইলে নামটা লিখে রাখতে পারো, এটা কাজে লাগবে। এদেরকে বলা হয় প্যারাবোলা। ফিজিক্স তো পড়বা কয়দিন পরে এই 3rd চ্যাপ্টারে। প্যারাবোলা বা এদেরকে বলা হয় পরাবৃত্ত। পরাবৃত্ত দেখতে এইরকম হয়, এই দুই রকমের যে কোনো একরকম হবে, মানে এইভাবে আস্তে করে উপর থেকে উঠে আবার এইভাবে নিচের দিকে নামে। আবার এটাও প্যারাবোলা হইতে পারে, এইভাবে উপরের দিকে উঠবে, এভাবে এই পাশে উপরের দিকে উঠবে। তো বুঝতে পারছো? তো y = x² এর গ্রাফ হচ্ছে এরকম, এটা এভাবে মনে রাখবা। আমি মনে রাখতাম গ্রাফের চেহারাগুলো এভাবে যে যেহেতু এটা x² আছে তার মানে এখানে y এর ভ্যালু কখনোই নেগেটিভ আসা সম্ভব না, কারণ স্কয়ার রাশি কিন্তু কখনো নেগেটিভ ভ্যালুকে আউটপুট হিসেবে দেয় না। সবসময় তুমি স্কয়ার রাশি যখন থাকে x এর ভ্যালু যাই বসে সবসময় কি আসবে? y এর ভ্যালু পজিটিভ আসবে না?
তখন আমি এভাবে মনে রাখতাম যে তার মানে ওয়াই এর ভ্যালু কখনো নিচের দিকে হবে না। তো এই গ্রাফটা সবসময় এক্স অ্যাক্সিস এর উপরের দিকে থাকবে, মানে ওয়াই অ্যাক্সিস এর উপরের দিকে থাকবে, এটা এক্স অ্যাক্সিস থেকে ওয়াই অ্যাক্সিস এর উপরের দিকে থাকবে, নিচের দিকে আসবে না। এবং প্যারাবোলা শেপ সবসময় এরকম হয়, প্যারাবোলা সবসময় এই ধরনের শেপ হয়, হয় নিচের দিকে এভাবে হবে, নাহলে উপরের দিকে এভাবে হবে, নাহলে বামে হবে, নাহলে ডানে হবে, বাট শেপ সেম। ওকে, শেপ সবসময় এরকমই হবে। আর মনে রাখার জন্য কি করবে, যখন এক্স স্কোয়ারের গ্রাফটা দেখবা তখন তোমরা যেটা মাথায় রাখবা, এক্স স্কোয়ার মানে হচ্ছে ওয়াই এর নিচের দিকে আসবে না গ্রাফ। তো গ্রাফটাকে তোমরা মূল বিন্দু থেকে উপরের দিকে উঠে দিবা। আর যখন এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার আসবে তখন তুমি কি মাথায় রাখবা, যে এই গ্রাফটা এক্স এর ভ্যালু কখনোই নেগেটিভ হওয়া সম্ভব না, কারণ এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার আছে। তো এক্স এর ভ্যালু যদি নেগেটিভ না হয়, পুরা গ্রাফটা এক্স অ্যাক্সিসের ডান সাইডে থাকবে এবং ডান সাইডে এইভাবে এই ধরনের শেপ আকারে থাকবে। ওকে, তো দ্বিঘাত ফাংশনটা বুঝতে পারছো? এটা হচ্ছে আমরা প্রত্যেকটা ফাংশনে একটা করে জেনারেল একটা মানে একদম সাধারণ গ্রাফগুলার চরিত্র কেমন বা দেখতে কেমন, প্যাটার্ন কেমন সেটা দেখাচ্ছি। বাট আমরা এখনো শিফটিং কিছুই দেখাই না। আমরা শিফটিং এ যখন যাবো তখন আসলে বুঝবা যে গ্রাফিং এ অনেক মজা আছে। মানে চাইলে তোমরা অনেক ধরনের গ্রাফ একটা গ্রাফ থেকে বের করতে পারবা, ঠিক আছে? তো শিফটিং এ আমি একটু পরে যাব। আমরা আগে প্রত্যেকটা ফাংশনের গ্রাফ জেনারেল ফরম্যাট গুলো আগে দেখি, জেনারেল প্যাটার্ন গুলো আগে দেখি। ওকে, সো এই পর্যন্ত কি বুঝতে পারছো তোমরা? জি ভাইয়া বুঝেছি। আচ্ছা, সবাই বলো কি অবস্থা, আকিদা বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, বাকিদের কি অবস্থা আমি একটু জিজ্ঞেস করি কারা কারা আছে। হ্যাঁ, ইউসা কি বুঝতে পারছো গ্রাফিংটা কিভাবে হচ্ছে? আমি বুঝছি। ভেরি গুড। সো এখন হচ্ছে আমরা সূচক ফাংশনটা একটু অ্যানালাইসিস করি, যে সূচক ফাংশনে কোনো কিছু যখন সূচক আকারে থাকে বা পাওয়ার আকারে থাকে, পাওয়ার ফাংশনগুলোর নেচার কেমন, তারা যখন এক্স এর ভ্যালু বাড়ে তখন কোন দিকে যায় এবং এক্স এর ভ্যালু যখন কমে তখন কোন দিকে যায়, আমরা এই নেচারটা খেয়াল করব, ঠিক আছে? সো সূচক ফাংশন হচ্ছে গিয়ে বেসিক্যালি a টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার x আকৃতির হয়, y ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার x আকৃতির হয়। এখন এই এর ভ্যালু কিন্তু ইও হইতে পারে, e টু দি পাওয়ার x হইতে পারে, মানে মোর অর লেস প্রত্যেকটা গ্রাফই দেখতে অনেকটা সেম, ঠিক আছে? a টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x গ্রাফগুলো দেখতে অনেকটা সেম। আচ্ছা, এই গ্রাফটা আঁকার আগে আমরা তিনটা অ্যানালাইসিস করব। কি অ্যানালাইসিস করব? আমরা প্রথমে একটা অ্যানালাইসিস করব যে x এর ভ্যালু যখন 0, y এর ভ্যালু তখন কত। at x is equal to 0, y is equal to কত বলো তো? x is equal to যদি 0 হয়, ধরো 1 টু দি পাওয়ার x নিয়ে কথা বলতেছি, হ্যাঁ ভেরি গুড, x is equal to 0 হইলে y এর ভ্যালু কত হবে বলো তো? 1। সবাই বুঝতে পারছো? এখন at, এবার আমি দেখব x যদি বাড়তে 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 একদম পজিটিভ ইনফিনিটি চলে যায়, মানে পজিটিভ ইনফিনিটি বলতে x যদি অনেক বড় একটা সংখ্যা হয়, ধরো x is equal to পজিটিভ ইনফিনিটি। ইনফিনিটি কিন্তু কোনো সংখ্যা না, এটা মাথায় রাখবা। ইনফিনিটি হচ্ছে একটা ধারণা। ধারণা কি? আমরা যখন অনেক বিশাল কোনো সংখ্যা থাকে, যেই সংখ্যাটাকে আমরা আসলে কল্পনা করতে পারতেছি না বা যেই সংখ্যাটাকে আমরা কাউন্ট করতে পারতেছি, তখন সেই সংখ্যাটাকে বোঝানোর জন্য আমরা একটা ধারণা নিয়ে আসি, এটা হচ্ছে ইনফিনিটি। বাট ইনফিনিটি কোনো সংখ্যা না। আমি জাস্ট বোঝানোর জন্য যে এখানে অনেক বড় একটা সংখ্যা যদি বসাই, বড় তো y এর ভ্যালু কত হবে? x এর ভ্যালু যদি অনেক বড় একটা সংখ্যা বসে তখন y এর ভ্যালু কত আসে? ডিফেন্ডার্সের কথা y ইনফিনিটি এর না? ভ্যালু অনেক বড় একটা, y এর ভ্যালু ইনফিনিটি আসবে। e টু দি e মানে কত বলতো? e মানে হচ্ছে 2.71। তো 2.71 এর মাথায় যদি তুমি ইনফিনিটি বসাও তাহলে তো এটা অনেক বিশাল একটা সংখ্যা আসবে না? তুমি নিহাল ধরো তুমি এখানে 2.7 এর মাথায় 100 বসাও, 2.7 টু দি পাওয়ার 100, তুমি ক্যালকুলেটর বসায় দেখো তো কত আসবে? বিশাল একটা সংখ্যা আসবে না? আমি যদি 1000 বসাই আরো বড় একটা সংখ্যা আসবে, 1 লাখ 2 লাখ 3 লাখ, এভাবে যদি আমি সংখ্যাটাকে বাড়াইতে থাকি ক্যালকুলেটরে আটবে না। অনেক বিশাল আসবে। তার মানে ইনফিনিটি বসালে কি আসবে বলতো? y এর ভ্যালু ইনফিনিটি হয়ে যাবে না? x এর মান যদি ইনফিনিটি বসাই y এর ভ্যালু স্যার, স্যার বলো। এই 2.71 সংখ্যাটার বিশেষত্ব কি? মানে আমি তো ইচ্ছে এই করলে অন্য সংখ্যাটা, সংখ্যা নিতে হ্যাঁ পারতাম। আমি বলতেছি, এই যে ই জিনিসটা যে আনলো, মানে তোমাদের প্রশ্ন হচ্ছে ই কে কেন আনা হলো, তাই না? মানে আচ্ছা, এখানে মানে ই কে কেন আনা হলো? এখানে 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, সবসময় আসলে ই কেন আনা হলো বা লন কেন আনা হলো, ঠিক না? লন বলতে দেখো, লন বলতে কি, লগ এর বেস হচ্ছে গিয়ে 2.71 না? যার লগ এর বেস 2.71 তাকে তো আমরা লন বলি। লগ এর বেস যদি ই হয় তখন সেটা লন হয় না? তো আমি লগ এর মধ্যে এত কিছু বেস বসাইতে পারা সত্ত্বেও আমি ই কেন বসাচ্ছি বা লন কেন আনতেছি? তো এটা হচ্ছে বড় একটা কোশ্চেন। তো এটা হচ্ছে অ্যান্সার সহজে দেওয়া একটু কঠিন।
তোমরা এই কি বলে এটা সুদ মুনাফার অঙ্ক করছো না? সুদ মুনাফার অঙ্কে এক ধরনের মুনাফা ছিল না, চক্রবৃদ্ধি মুনাফা, নাম শুনছো? জি স্যার। চক্রবৃদ্ধি মুনাফা ক্যালকুলেট করার জন্য বেসিক্যালি এই এক্সপোনেনশিয়াল বা এই লন জিনিসটা আনা হয়েছে, ঠিক আছে? তো প্রতি সেকেন্ডে কি পরিমাণ মুনাফা পায়, ওই মুনাফাটা মানে চক্রবৃদ্ধি হচ্ছে এমন একটা মুনাফা যেটা প্রতি সেকেন্ডে পাবে। ওকে, সরল মুনাফাটা কি হইতো? সরল মুনাফাটা হচ্ছে 1 বছর পরে বাড়তো বা 1 মাস পরে বাড়তো। চক্রবৃদ্ধি মুনাফা প্রতি সেকেন্ডে বাড়ে, তারপর প্রতি বছরে এটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তো এই ধরনের মুনাফাকে ক্যালকুলেট করার জন্য লন বা ই জিনিসটাকে আনা হয়েছে, আমি এটুকু জানি। তো এটা নিয়ে বিস্তারিত হয়তো অন্য কোনো একটা ক্লাসে বলবো, বা আমি ইচ্ছা আছে আমি নিজে একটা ভিডিও বানাই তোমাদেরকে দিয়ে দিব, তোমরা দেখে নিও। আচ্ছা, এখন আমরা চলো দেখার চেষ্টা করি এক্স যখন নেগেটিভ ইনফিনিটি। এক্স নেগেটিভ ইনফিনিটি মানে কি বলতো? এক্স অ্যাক্সিসের একদম বাম পাশে যদি চলে যাই তখন ওয়াই এর ভ্যালু কোন দিকে যাচ্ছে, তো এইটা হচ্ছে আমার এখন বোঝা দরকার। বলতে পারবা ওয়াই এর ভ্যালু তখন কত হবে? এই তিনটা ইনফরমেশন যদি থাকে তাহলে আমি এক্সপোনেনশিয়াল যে কোনো ফাংশন রাখতে পারবো। জাস্ট আমার তিনটা ইনফরমেশন লাগবে, যে এক্স এর ভ্যালু 0 তে ওয়াই এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু যখন ইনফিনিটিতে যাচ্ছি তখন ওয়াই এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু যখন মাইনাস ইনফিনিটিতে যাচ্ছে তখন ওয়াই এর ভ্যালু কত। জিরোর কাছাকাছি একটা মান এসে পড়ার কথা। ভেরি গুড, এটাকে বলা হবে টেন্ডস টু 0। কারণ তুমি দেখো আমি যদি ই এর ভিতরে নেগেটিভ ইনফিনিটি ভাবে বসাই, তাহলে নেগেটিভ ইনফিনিটিকে কি লেখা যায় বলতো? 1/e টু দি পাওয়ার ইনফিনিটি না? 1/e টু দি পাওয়ার ইনফিনিটি। আচ্ছা, এখন ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে কি বলতো? অনেক বড় একটা সংখ্যা না? এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, 1 কে যখন আমি 100 দিয়ে ভাগ করি অ্যানসার আসে 0.01, 1 কে যদি আমি 1000 দিয়ে ভাগ করি অ্যানসারটা আরেকটা 0 আসতো না? এখন এটাকে যদি আমি অনেক বড় একটা সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে সংখ্যাটা তখন কি হবে? আস্তে আস্তে 0 এর দিকে যাবে না? এখন আমি এই সংখ্যাটাকে ভাগ করতেছি ই টু দি পাওয়ার ইনফিনিটি, যেটা হচ্ছে ইনফিনিটির মতো অনেক বিশাল একটা সংখ্যা যাকে আমি ক্যালকুলেটই করতে পারি না। সো 1 কে যদি আমি ইনফিনিটি দিয়ে ভাগ করি তখন অ্যানসার আসবে 0। ওকে, তার মানে এক্স যখন নেগেটিভ ইনফিনিটিতে যাচ্ছে তখন ওয়াই আসলে 0 হবে না, বাট ওয়াই 0 এর দিকে যাবে। এক্স যখন ইনফিনিটির দিকে যাবে, মাইনাস ইনফিনিটির দিকে যাবে, ওয়াই তখন 0 এর দিকে যাবে। আর এক্স যখন 0 এর দিকে প্লাস ইনফিনিটির দিকে যাবে, ওয়াই তখন কোথায় যাবে? প্লাস ইনফিনিটির দিকে যাবে। সো এই তিনটা ইনফরমেশন আমার লাগতো। এখন আমি গ্রাফ আঁকার চেষ্টা করব। মানে ভাইয়া ওয়াই এর আমরা কোনো নেগেটিভ মান পাবো না। ভেরি গুড অ্যানালাইসিস করা হচ্ছে গ্রাফ আঁকার জন্য বেশি ইম্পর্টেন্ট, যে আমি আসলে এই গ্রাফ থেকে কি পাচ্ছি এই জিনিসগুলো বুঝতে পারা, যে এই গ্রাফের নেচারটা কেমন হবে। সো এই হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স নেগেটিভ সাইড, এ হচ্ছে ওয়াই। তো ধরো ওয়াই নেগেটিভ সাইড। এখন আমরা প্রথমে বোঝার চেষ্টা করি যখন এক্স 0 ছিল। আচ্ছা বলো তো এক্স 0 এই পয়েন্টটা না? এক্স 0 তে ওয়াই এর ভ্যালু কত ছিল? ওয়াই এর ভ্যালু কিন্তু 1 ছিল। দেখো এক্স 0 তে ওয়াই হচ্ছে গিয়ে 1, তার মানে এই হচ্ছে গিয়ে ধরো আমার 1 পয়েন্টটা, ঠিক আছে? তো এক্স যখন 0, এক্স এক্সিস বরাবর হচ্ছে এই যে 1 2 3 4 এভাবে পয়েন্ট থাকবে, -1 -2 -3 এভাবে পয়েন্ট থাকবে, আর এটা হচ্ছে 0 পয়েন্ট। তো যখন আমি এক্স এর মান 0 নিচ্ছি, ওয়াই এর মান কত আসতেছে? +1 আসতেছে। তাহলে এই পয়েন্ট, তার মানে আমি বুঝতে পারলাম আমার গ্রাফটা এই পয়েন্টকে টাচ করবে, ঠিক আছে? এই পয়েন্টটাকে টাচ করে তারপরে সে যেদিকে ইচ্ছে সেদিকে যাবে, ঠিক আছে? এখন আমি বুঝার চেষ্টা করি, যখন আমরা এক্স এর মান 1 বসাবো তখন বলতো ওয়াই এর মান কত আসে? আমি আরো কিছু পয়েন্ট নিয়ে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এক্স এর মান 1 বসালে ওয়াই এর মান কত আসে বলতো? ইউসা বলতো এক্স এর মান 1 বসালে ওয়াই এর মান কত আসে? 0। ভালোভাবে তাকে বলো। এই ফাংশনটা ই টু দি পাওয়ার এক্স, এক্স এর ভ্যালু যখন আমি 1 বসাচ্ছি তখন ওয়াই এর ভ্যালু কত এ আসে? হবে এ ই হবে, ই বা এ হবে, তাই না? 2.71 কত? 2.71। তার মানে আমার গ্রাফটা ধরো ওয়াই বরাবর যদি এখানে 2 হয়, এখানে যদি 3 হয়, তাহলে 2.71 মানে এই জায়গায় কোনো এক জায়গায় চলে আসবে না গ্রাফটা, পয়েন্টটা? এক্স এর মান যদি 1 বসালে এই জায়গায় চলে আসবে। এক্স এর মান যদি তুমি 2 বসাও দেখবা গ্রাফটা 2 বসালে কত আসবে? ই স্কয়ার আসবে না? তো 2.71 স্কয়ার কত আসে বলো তো? অনেক বড় একটা সংখ্যা আসবে না? তো ধরো এখানে আসবে। তো যতই তুমি ইনফিনিটির দিকে যাবা, যত বড় সংখ্যার দিকে যাবা, এই ওয়াই এর মানটা তত বড় হবে না বলতো? আরো উপরের দিকে চলে যাবে না? ওয়াই এর মানটা কিন্তু আরো উপরের দিকে চলে যাবে, ঠিক আছে? তো আমি বুঝার সুবিধার্থে আমি একটু সিরিয়াল বরাবর রাখি। তো এইভাবে ধরো পয়েন্টগুলো কিন্তু এইভাবে উপরের দিকে যাবে। এবার আমাকে বলো তো এক্স এর মান যখন আমি -2 বসাবো, ক্যালকুলেট করে বলো তো ওয়াই এর মান কত আসে? এক্স এর মান যদি -2 বসাই, ই টু দি পাওয়ার -2 এর মান ক্যালকুলেটর বসায় দেখো তো কত আসে? 0.135।
0.135, তার মানে x এর মান যদি আমি -2 বসাই এটা থাকে 0.135, তার মানে দেখো তো 0.135 তো এইদিকে হবে না, মানে একদম 1ও না, কিন্তু মানে এর হাইট অনেক কম হবে। সো আমি যত লেফট সাইডে যাব হাইট কমতে থাকবে না বলতো? হাইট কমতে 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 একসময় কি হবে, দেখে মনে হবে গ্রাফটা এক্স অ্যাক্সিস কে টাচ করতেছে, মানে হাইট 0 হয়ে যাচ্ছে। বাট এটাকে টাচ করাইতে পারবে না তোমরা, টাচ করাইলে কিন্তু অঙ্কটা ভুল আসবে, মানে ভুল আসবে, কারণ এটা টাচ করবে কিনা আমি জানি না, বাট আমার কাছে মনে হচ্ছে যে টাচ করবে। এই ধরনের একে বলা হয় টেন্স টু। আমি আসতেছি, ধরো গ্রাফটা তাহলে এরকম হবে, দেখো তো, দেখো তো গ্রাফটা এরকম হয় না? এটা হচ্ছে e⁻x এর গ্রাফ হয় না, y = যে আমার ইনফরমেশন গুলো ঠিক আছে কিনা দেখো। আমার প্রথমে আমার অ্যানালাইসিস কি ছিল, x যখন নেগেটিভ ইনফিনিটি y তখন 0, দেখো তো 0 এর দিকে যাচ্ছে। x যখন নেগেটিভ ইনফিনিটি দিকে যাবে x টেন্ডস টু নেগেটিভ ইনফিনিটি, y টেন্ডস টু 0। দেখো তো আমি যতই x নেগেটিভ ইনফিনিটি দিকে যাচ্ছি, এই -1 -2 -3 করে করে আমি যখন মাইনাস ইনফিনিটি দিকে যাচ্ছি, আমার y এর হাইটটা কত হচ্ছে বলো তো? 0 এর কাছাকাছি হচ্ছে না? আবার দেখো যখন আমার এখানে আমি অ্যানালাইসিস করছিলাম যে x যখন 0 তখন y কত? y হচ্ছে 1, তাহলে x 0 তে y ছিল আমার 1, তার মানে এই হচ্ছে 0 1 পয়েন্ট আমার, ঠিক আছে? এরপরে দেখো তো আমি আবার অ্যানালাইসিস করছিলাম x যখন পজিটিভ ইনফিনিটি তখন y কত বলো তো? পজিটিভ ইনফিনিটি দেখো তো x যতই পজিটিভ ইনফিনিটি, দেখো 1 2 3 করে যতই বড় হচ্ছে y দেখো তো ততই বড় হচ্ছে না? y ও তত বড় হচ্ছে না? y ও কিন্তু বড় হচ্ছে উপরের দিকে, তাই না? সো x ওইদিকে বড় হচ্ছে, y ওইদিকে বড় হচ্ছে, তার মানে আমার গ্রাফটা কিন্তু ঠিক আছে। তার মানে e⁻x এর গ্রাফটা কি হবে বলো তো? এরকমই হবে, মানে একদম x অ্যাক্সিস কে টাচ করা একটা অবস্থা থাকবে, ওইখান থেকে শুরু করে কি করবে বলতো? y অ্যাক্সিস কে 0 1 পয়েন্টে কাট করে সে আস্তে করে উপরের দিকে উঠে যাবে। এই হচ্ছে কি আমার পাওয়ার ফাংশন, এটাকে বলা হয় পাওয়ার ফাংশন। ওকে, পাওয়ার ফাংশনের গ্রাফ হচ্ছে এরকম। সো পাওয়ার ফাংশন হচ্ছে এইভাবে বাড়ে। সো তোমরা তোমাদের কি কখনো এই ধরনের শুনছো কিনা? আলিফ কখনো শুনছো এরকম যে যখন একটা জিনিস অনেক দ্রুত বৃদ্ধি পায় তখন ওইটাকে বলা হয় সূচকীয় হারে বৃদ্ধি পাওয়া বা জ্যামিতিক হারে বৃদ্ধি পাওয়া? এই টার্মটা কখনো শুনছো পত্রিকা বা খবরে? কখনো তোমরা দেখছো যখন মনে করো করোনা পেশেন্ট অনেক বেড়ে যাচ্ছিল, তখন কখনো দেখছো কোনো পেপারে বলছে যে জ্যামিতিক হারে করোনা রোগী বাড়তেছে বা সূচকীয় হারে বাড়তেছে? এরকম প্রথম আলোতে দিছিল। প্রথম আলো দিয়েছিল। সূচকীয় হারে কেন বলা হয় তোমরা এইবার এই গ্রাফটার দিকে তাকাও তো। এই গ্রাফটা দেখো তো অনেক দ্রুত বৃদ্ধি পাইছে না? দেখো তো প্রথম পর্যন্ত কিন্তু সে দেখো এক্স অ্যাক্সিস ওই যে মানে x = 0 পর্যন্ত কিন্তু তার বৃদ্ধি ছিল না। হঠাৎ করে যখন আমি x এর ভ্যালু 0 এর পরে x এর ভ্যালু বাড়াইতে শুরু করলাম, তার মানটা দেখো তো y এর ভ্যালু কিন্তু অনেক বাড়া শুরু করছে না? এই যে বৃদ্ধিটা, মানে এই দ্রুত অনেক বড় একটা বৃদ্ধি হয়, মানে অনেক দ্রুত যে বাড়তে থাকে একটা ফাংশনের ভ্যালু, অনেক দ্রুত কোনো কিছু বৃদ্ধি পেলে তখন তাকে বলা হয় সূচকীয় বৃদ্ধি বা জ্যামিতিক হারে বৃদ্ধি। ওকে, এই হচ্ছে কি আমাদের সূচকীয় বৃদ্ধি। আর এবং গ্রাফ থেকে তোমরা বুঝতে পারতেছো যে x এর মান অনেক বাড়াচ্ছি, y এর মান কিন্তু অনেক দ্রুত বেড়ে যাচ্ছে। সূচকীয় ফাংশনের বৈশিষ্ট্য হচ্ছে এটা, x এর মান অল্প একটু বাড়াইলে y এর মান অনেক বাড়ে, বাড়তে একদম পজিটিভ ইনফিনিটি অনেক দ্রুত চলে যায়, ঠিক আছে? তো যে কোনো সূচকীয় ফাংশন দিলে তোমরা এই তিনটা পয়েন্টকে প্রথমে বের করে নিবা। x 0 তে y এর মান কত, x প্লাস ইনফিনিটি y এর মান কত, x মাইনাস ইনফিনিটি y এর মান কত। এই তিনটা পয়েন্ট দিলে তুমি দেখবা সবসময় গ্রাফটা কাছাকাছি, মানে এই টাইপেরই হবে, মোর অর লেস এই টাইপেরই গ্রাফটা হবে, ঠিক আছে? সো সূচকীয় ফাংশন আমাদের শেষ। তো কারো কোনো প্রশ্ন আছে সূচকীয় ফাংশন নিয়ে, এই গ্রাফিং নিয়ে? এই ধরনের গ্রাফিং কিন্তু তোমাদের ধরো যেসব ইউনিভার্সিটি এমসিকিউ থাকে ওইসব ইউনিভার্সিটিতে বেশি আসে। তো যে কোনো একটা গ্রাফ দিয়ে বলতে পারে যে এটা কোন ফাংশনের গ্রাফ। তো আমরা যদি ফাংশনের গ্রাফটা যদি আইডেন্টিফাই করতে না পারি বা অ্যানালাইসিস করতে না পারি, x এর ভ্যালু বাড়লে y এর ভ্যালু কোথায় যাচ্ছে, x এর ভ্যালু কমলে y এর ভ্যালু কোথায় যাচ্ছে, গ্রাফটা কি আদৌ y অ্যাক্সিস এর নিচের দিকে হওয়া সম্ভব কিনা বা এইভাবে হওয়া সম্ভব কিনা, এই অ্যানালাইসিস গুলো যদি করতে না পারি তখন কিন্তু আমরা এমসিকিউ তে আমাদের বিভিন্ন টাইপের গ্রাফ দিলে আমরা চিনতে পারবো না যে এটা আসলে কোন ফাংশনের গ্রাফ। তোমাদের কি এই ফাংশনের গ্রাফ নিয়ে কোনো কোশ্চেন আছে? না। সূচকীয় ফাংশনের গ্রাফ যে কোনো গ্রাফ দিলে পারবা সবাই? তো তাহলে এটা যদি পারো আমরা তাহলে এরপরে যাব লগারিদমের ফাংশন কিভাবে আঁকতে হয়। আমরা যদি এর আগে ত্রিকোণমিতিক প্রত্যেকটা ফাংশন খুব ডিটেইলস আলোচনা করছিলাম, ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায়কাল কি, গ্রাফ কিভাবে আঁকতে হবে, ডোমেইন কি হবে, রেঞ্জ কি হবে, সেগুলো কিন্তু ডিটেইলস আলোচনা করছিলাম। ওকে, সো এখন আমরা ওই আলোচনায় আজকে ত্রিকোণমিতিক ফাংশনে যাব না, বাট আমরা লগারিদম পর্যন্ত আলোচনা আজকে রাখতে পারি। আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন আছে, আমরা এখন পর্যন্ত যে ফাংশনগুলো আঁকলাম সেই ফাংশনগুলোতে আমরা আবার একটু যাই। এখন আমাকে একটু বলো তো, আমাকে বলো, নেহাল আমাকে বলো তো, তুমি একটা ফাংশনের গ্রাফ দেখে
ওই ফাংশনের ডোমেন রেঞ্জ বের করতে পারো? এক্স এর মানগুলো ডোমেন দিব না? হ্যাঁ, এক্স এর মানগুলো হচ্ছে ডোমেন। আচ্ছা ধরো আমি প্রথমে কি শুরু করছিলাম, লিনিয়ার ফাংশন দিয়ে শুরু করছিলাম না? এখন ধরো আমি যে এই যে 3x - 4y - 5 এটা একটা সরলরেখা সমীকরণ। আচ্ছা বলো তো এই সরলরেখার ডোমেন কত হবে? এক্স এর মানগুলো হচ্ছে তোমার ডোমেন, মানে তুমি এক্স এর যেই মানটা বসাইলে ওয়াই এর কোনো মান পাবা না, সেটা হচ্ছে ডোমেনে আসে না। এখন দেখো তো এই ফাংশনে এক্স এর সব মানই বসানো যায় না? হ্যাঁ। তাহলে ডোমেন হবে অল রিয়েল নাম্বার। আচ্ছা রেঞ্জ কত বলো তো? ওয়াই এর ভ্যালু কি প্লাস ইনফিনিটির দিকে আছে, মানে উপরের দিকে কি আছে ওয়াই এর ভ্যালু? দেখো তো এই যে ওয়াই এর ভ্যালু আছে, ওয়াই এর ভ্যালু আছে, ওয়াই এর ভ্যালু আছে, ওয়াই এর ভ্যালু কিন্তু উপরের দিকে উঠতেছে। ওয়াই এর ভ্যালু কিন্তু আছে ফাংশনের মধ্যে, তাই না? দেখছো উপরের দিকে আছে। এবার বলো তো ওয়াই এর ভ্যালু নিচের দিকে আছে কিনা? এই দেখো নিচের দিকে আছে না? প্রত্যেকটা এক্স এর জন্য কিন্তু ওয়াই এর ভ্যালু নিচের দিকেও আছে, তাই না? রিয়েল নাম্বার হবে। নিচের দিকেও আছে, তার মানে ওয়াই রেঞ্জ কত হবে বলো তো? রিয়েল নাম্বার। অল রিয়েল নাম্বার, রেঞ্জও কিন্তু অল রিয়েল নাম্বার হবে। এবার কোয়াড্রেটিক ফাংশন আসো y = x স্কয়ারে গ্রাফ আঁকছিলাম। এইবার বলো তো y = x স্কয়ারে x এর এটা ডোমেন কত হবে বলো তো? আচ্ছা তুমি বলো না, ধর আমি আরেকজনকে জিজ্ঞেস করি। ইউসা বলো তো এটা ডোমেন কত হবে? এই ফাংশনের গ্রাফটার দিকে তাকাও, তাকায় বলো তো এই ফাংশনের মধ্যে গ্রাফটা কোন দিকে যাচ্ছে, x অ্যাক্সিস বরাবর কোন কোন পর্যন্ত যাচ্ছে গ্রাফটা বলো তো? 1 2 3 উপরের দিকে। ডোমেন হচ্ছে x অ্যাক্সিস বরাবর যে ভ্যালুগুলো থাকে। এখন তুমি আমাকে বলো x অ্যাক্সিস বরাবর পজিটিভ দিকে ফাংশনের ভ্যালু আছে না? হ্যাঁ যতই তুমি বড় ভ্যালু পাবো বাইরের মান তো পাবা। হ্যাঁ হ্যাঁ সব রিয়েল আবার দেখো নাম্বার। x অ্যাক্সিসে যতই নেগেটিভ দিকে যাও তুমি ভ্যালু পাবা না, মানে এই গ্রাফটা কিন্তু বড় হতে থাকবে একটা টাইমে। হয়তো আমি আমার স্ক্রিনের মধ্যে পুরো গ্রাফটা আনতে পারতে, পুরো গ্রাফ কিন্তু আরো ওই দিকে যাবে, আরো ওই দিকে যাবে, তার মানে x এর কিন্তু সব জায়গায় কিন্তু ভ্যালু পাবা, তাই না? রিয়েল নাম্বার। ডোমেন কিন্তু অল রিয়েল নাম্বার হবে। এবার বলতো রেঞ্জ কত? এটা কিন্তু ঠিক বলতো রেঞ্জ কত হবে? প্লাসগুলো পজিটিভ মান পাবো। পজিটিভ। হ্যাঁ হ্যাঁ ইউসা বুঝতে পারছো এবার? হ্যাঁ রেঞ্জ কিন্তু দেখো রেঞ্জ কিন্তু নিচের দিকে কিন্তু কোনো y এর কিন্তু কোনো ভ্যালুই নাই। নাই, রেঞ্জ কিন্তু শুধুমাত্র উপরের দিকে আছে, তাই না? উপরে। হ্যাঁ শুধুমাত্র উপরের দিকে y এর ভ্যালুগুলো শুধুমাত্র উপরের দিকে আছে, তার মানে রেঞ্জ কিন্তু শুধুমাত্র r প্লাস হবে বা পজিটিভ রিয়েল নাম্বার হবে। পজিটিভ মান, পজিটিভ রিয়েল নাম্বার হবে। তার মানে তোমরা কি চাই এখন তোমরা গ্রাফ থেকে বের করতে পারবে না ডোমেইন রেঞ্জ? পারবা। আর এখন মজার কথা হচ্ছে যে এটা কিন্তু ফাংশন না, সুতরাং এটা কোনো ডোমেইন রেঞ্জ হবে না। ওকে, এখানে আবার কনফিউজ হয়ে যাবে, এটা কিন্তু ফাংশন না। x = y² কিন্তু কোনো ফাংশন না, এবং আমি কিন্তু ডিটেইলস দেখাইছি কেন এটা ফাংশন হয় না। এই যে y অ্যাক্সিসে প্যারালাল লাইন টানে দুইটা পয়েন্টে ছেদ করে, সুতরাং এটা কোনো ডোমেইন রেঞ্জ হবে না। ওকে শেষ। এবার বলো তো e⁻x মাত্র যে গ্রাফটা পড়াইলাম এই গ্রাফের ক্ষেত্রে বলো তো ইয়া কত, ডোমেইন কত বলো তো? ইয়া বলো আমাকে, এই যে এই কোশ্চেনের অ্যানসারটা কে দিবা? কি কালার কি ডিসকালার হয়ে গেল নাকি? আচ্ছা আদিব বলতো ইয়া কত হবে এটার? e⁻x এর ডোমেইন কত হবে? হ্যাঁ আদিব শুনতেছস? স্যার রিয়েল নাম্বার। আচ্ছা হ্যাঁ আকিরে বললো না, ধরো আমি অন্য কাউকে জিজ্ঞেস করি। আদিব কি নাই? আচ্ছা খালেজা বলো তো এটার ডোমেইন কত হবে e⁻x এর? ভাই অল রিয়েল নাম্বার। আর অল রিয়েল নাম্বার হবে। রেঞ্জ হবে, তুমি এবার বলো এটার রেঞ্জ কত হবে? রেঞ্জ হবে প্লাস ইনফিনিটি। কত থেকে প্লাস ইনফিনিটি? এইখানে কি আমি আর প্লাস বসাইতে পারবো বলো তো? 0 থেকে প্লাস থেকে আর প্লাস বসাইতে পারবো? জি ভাই পারবো তো। আমি পারবো না, এখানে আমি আর প্লাস বসাইতে পারবো না। ন্যাচারাল নাম্বার হবে না? কারণ এখানে 0 কিন্তু তার মধ্যে থাকবে না, এটা হবে 0 থেকে প্লাস ইনফিনিটি। সরি, 0টা শুধুমাত্র থাকতে পারবে না তার মধ্যে। ওকে কি রে কলমে কি হলো? ওহো কলমটা কি হলো আবার? আচ্ছা এটা হচ্ছে 0 থেকে প্লাস ইনফিনিটি। ওকে 0 না বাদ দিল আবার যে 0 কাউন্ট করতেছো। সো আমি হচ্ছে 0 থেকে প্লাস 0 কিন্তু তার মধ্যে থাকবে না। এই যে দেখো আমি ওপেন ইন্টারভাল ইউজ করছি, তাহলে ওপেন ইন্টারভাল আমি কিন্তু এভাবে ইউজ করি না, থার্ড ব্র্যাকেট ইউজ করি না, 0 থেকে প্লাস ইনফিনিটি এভাবে ইউজ করি না।
যদি আমি এটা ইউজ করতাম তাহলে বুঝাই তো জিরো আছে। আমি এভাবে ওপেন ইন্টারভাল ইউজ করছি। ওপেন ইন্টারভাল মানে কি বোঝায়, যে আমার জিরোটা কিন্তু এখানে ইনক্লুডেড না। জিরো থেকে প্লাস ইনফিনিটি মানে কি জিরো আসবে না, তার মধ্যে জিরো ছাড়া সবাই আসবে, সবাই থেকে শুরু জিরো করে কেন একদম। বসানো যাবে না? হ্যাঁ বলো। জিরো কেন বসানো বলো, যাবে বলো। না? কারণ হচ্ছে আমি আসলে জানি না কখন মানটার মান জিরো হবে, কারণ এটার মান কিন্তু এক্স্যাক্টলি জিরো কখনোই হবে না। তুমি মনে করো একটা সংখ্যাকে 1/, যত বড় সংখ্যা দিয়েই ভাগ করো না কেন, এটা কিন্তু পুরোপুরি জিরো হবে না। যত বড় সংখ্যা দিয়ে ভাগ করো, 1000টা জিরো হওয়ার পরেও কিন্তু সে 0 0 0 0 ডট 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 অনেকগুলো জিরো হওয়ার পর তার একটা হইলেও কিন্তু ভ্যালু থাকবে। তবে তুমি এটাকে এক্সাক্ট জিরো কিন্তু বলতে পারবা না, ঠিক আছে? এই জন্য আমরা বলি কি এটা টেন্স টু জিরো, মানে জিরোর একদম কাছাকাছি, কিন্তু এক্সাক্ট জিরো আমরা এটাকে বলি না। ওকে, বুঝতে পারছো? স্যার এটা কি লিমিট বলে? হ্যাঁ, কি বলে? মানে লিমিটটা কি এখান থেকে আসছে? হ্যাঁ, মানে লিমিট আমি যখন ক্যালকুলাসে পড়াবো তখন আমি বলবো। হ্যাঁ, লিমিটের আইডিয়াটা কিছুটা এরকম, টেন্স টু, মানে কোনো কিছু যখন কোনো কিছু দিকে যায়, ওয়াই এর ভ্যালু কোন দিকে যাবে এগুলা বের করতে পারা, ওখানে এর সাথে লিমিটের কানেকশন আছে। তো লিমিট যখন পড়াবো তখন আমি আলোচনা করবো। ওকে, তো বুঝতে পারছো আশা করি। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা একটু ঠিক করি, তোমরা একটু করে দাও। ওকে, এখন আমাদের হচ্ছে মোটামুটি বলা যায় লাস্ট টাইপ। এরপর হচ্ছে আমরা ফাংশনের শিফটিং দেখবো। এটা হচ্ছে লগারিদম ফাংশন। সো লগারিদমিক ফাংশনটা আমরা একটু দেখার চেষ্টা করি। সো লগারিদমিক ফাংশন কেমন হয়? y = ধরো আমরা ln x এর গ্রাফটাই একই, বা log x, যে কোনোটাই তুমি নিতে পারো, ln x এর গ্রাফ। এখন আমরা দেখার চেষ্টা করি যে এখানে আসলে ভ্যালুগুলা কিভাবে আসে। ধরো x অ্যাক্সিস আর এই ধরো y অ্যাক্সিস। এখন আমার কোশ্চেন হচ্ছে, আলিফ আমাকে বলো তো, আমি কি x এর নেগেটিভ ভ্যালু বসাইতে পারবো? বসালে কি y এর ভ্যালু আসবে? আলিফ নাই। আলিফ নাই? আমি বলি আচ্ছা, নিহাল বলো তো, x এর নেগেটিভ ভ্যালু কি বসাইতে পারবো এখানে আমি? না ভাইয়া, লগারিদম শুধুমাত্র ধনাত্মক সংখ্যার জন্য সংজ্ঞায়িত, তাই হবে না। আমি কি ধনাত্মক সংখ্যার মধ্যে কিন্তু ইয়াও আছে, জিরো আছে, আমি কি জিরো বসাতে পারবো? না ভাইয়া, শুধুমাত্র পজিটিভ যেগুলো, মানে একদম পজিটিভ গুলো, মানে অঋণাত্মকটা বসানো যাবে না। তার মানে এই লনের ভিতরে, x এর ভিতরে ঋণাত্মক বসানো যাবে না, এবং কি বসানো যাবে না? জিরো বসানো যাবে না। জিরো। ওকে, জিরো বসানো যাবে না। তার মানে শুধুমাত্র x এর ধনাত্মক যেই ভ্যালুগুলো বসাইলে y এর কোনো ভ্যালু পাই না, তবে তারা ডোমেনে আসবে না। তার মানে এর ডোমেনটা শুরু হবে জিরোর পর থেকে। আচ্ছা, এখন আমরা তাহলে একটু পয়েন্টগুলো দেখি। ভাইয়া, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো তো। ঋণাত্মক বসাইলে প্রবলেমটা কি হইতো? ঋণাত্মক বসাইলে এই ফাংশনটা ঋণাত্মক ভ্যালুকে ডিলই করতে হবে, ঠিক আছে? তুমি একটা জিনিস দেখো, এই ফাংশনের ভ্যালুটা কখন আসে। ধরো তুমি এখানে তুমি আসলে কি কি দিবা, ধরো লগ এর মানটা কিভাবে আসে। ধরো তুমি হচ্ছে লন, আমি ধরো লন, লন মানে কি? লগ ই না, তার বেস হচ্ছে লগ ই। এখন ধরো এখানে যদি আমি ই স্কোয়ার বসাই, তাহলে তার ভ্যালু কত আসবে বলো তো? 2 আসবে না? 2 আসবে। অথবা লগ 10 এর সাথে হিসাব করো, লগ 10। এখন যদি এখানে আমি 100 বসাই, তো 100 কে কি লেখা যাবে? লগ 10 × 10 স্কোয়ার। পরের লাইনে কি লেখা যায়? 2 টাকে যদি আমি আগে নিয়ে আসি, এই 2 টাকে যদি আগে নিয়ে আসি, তাহলে কি লেখা যায়? 2 লেখা যায়। আচ্ছা, এখন তুমি যদি নেগেটিভ ভ্যালু বসাও, নেগেটিভ ভ্যালুকে কি তুমি কারো মাধ্যমে এবার লিখতে পারবা? কোনো নেগেটিভ ভ্যালুকে কি তুমি কারো মাধ্যমে লিখতে পারবা? এবার ধরো লগ 10 এর সাথে এখানে 1 দিলাম আমি, লগ এর মধ্যে আমি 0 বসাই নি, আমি ধরো 1 বসাইছি। 1 কেও কিন্তু চাইলে এভাবে লেখা যায়, লগ 10 × 1 কে চাইলে লেখা যায় 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 0 কিন্তু লেখা যায়। তো অ্যানসার কত আসবে বলো তো? লগ 1 বসালে 0 আসবে। বাট তুমি যদি নেগেটিভ কোনো সংখ্যা বসাও, ওই সংখ্যাকে কি কোনো একটা বেইজের সমান বানাইতে পারবা? তুমি কোনো বেইজের সমানে কিন্তু তুমি বানাইতে পারবা না, বুঝতে পারছো?
কোনো বেসকে নেগেটিভ সংখ্যাকে কিন্তু কোনো বেসের সমান তুমি আনতে পারবে না। পজিটিভ সংখ্যা থাকলে তাকে তুমি কোনো না কোনো ভাবে কোনো বেসের সমান আনতে পারবে। তো ওই হিসেবে লগের বিভিন্ন ভ্যালু আসে, বাট নেগেটিভ সংখ্যা থাকলে কিন্তু কোনো বেসের সমান আসবে না, তখন তোমার কিন্তু ভ্যালুও পাবে না। আচ্ছা, এখন আমি এখানে অনেকগুলো পয়েন্ট দিলাম 1 2 3 4 5। সো আমাকে বলো তো, যখন আমি x এর ভ্যালু 1 বসাবো, y এর ভ্যালু কত আসবে? x এর জায়গায় যদি আমি 1 বসাই, x এর ভ্যালু 1 বসালে y এর ভ্যালু কত আসবে বলো তো? 0। y এর ভ্যালু কিন্তু 0 আসে, তাই না? এই যে এই জায়গায় এই পয়েন্টটা আসতেছে। আচ্ছা, এইবার তুমি আমাকে বলো তো 0 থেকে 1 এর মাঝখানে যখন আমি, আচ্ছা আমি যখন 0 বসাচ্ছি তখন কি হচ্ছে? অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে না? 0 বসাইলে তুমি খেয়াল করবা, 0 বসাইলে আসলে এই ভ্যালুটা নেগেটিভ ইনফিনিটির দিকে মার্চ করে, মানে নেগেটিভ নিচের দিকে যায়, নেগেটিভ ইনফিনিটির দিকে যায়। মানে দেখে মনে হবে যে নেগেটিভ ইনফিনিটিতে গিয়ে y অ্যাক্সিসকে সে টাচ করবে, বাট সে আসলে y অ্যাক্সিসকে কখনোই টাচ করবে না, বাট দেখে মনে হবে সে y অ্যাক্সিসকে নেগেটিভ ইনফিনিটিতে গিয়ে টাচ করবে। কেন এরকম মনে হবে? কারণ তুমি দেখো, তুমি 1 বসালে পাচ্ছ 0, তুমি যতই 1 থেকে ছোট ভ্যালু বসাইতে থাকবা, লন এর মান ততই নেগেটিভ হইতে থাকবে। কেউ একজন লন 0.5 এর মানটা বলো তো কত আসে? লন 0.5 এর মানটা ক্যালকুলেটর বসায় বলো কত আসে? লন 0.5 বসাইছো? ধরো 0.5 হচ্ছে এই পয়েন্ট, y এর মান কত আসে বলো তো 0.5 এ? -0.69। বসানো হয়েছে? ক্যালকুলেটর বসে একটু বলো লন 0.5 এর কত আসছে? -0.69। -0.67। আচ্ছা, 69। -0.69। আচ্ছা, সো -0.69 কিন্তু নিচের দিকে না? নিচের দিকে। আচ্ছা, সো এটা হচ্ছে নিচের দিকে, -0.69 এদিকে। এবার তুমি এর চেয়ে ছোট একটা ভ্যালু বসায় দেখো তো কত আসে। ধরো তুমি 0.01 বসায় দেখো তো কত আসে। লনের ভিতরে 0.01 বসায় দেখো কত আসে। -4.6। মাইনাস কত আসছে? -4.61। -4.6। তারপরে নিচের দিকে দেখো তো 1 2 3 4, সে কিন্তু 4.61 আরো নিচে নেমে গেছে না? এইভাবে তুমি যতই ভ্যালু বসাইতে থাকবা, যতই তুমি জিরোর দিকে যেতে থাকবে, এইটা কিন্তু আরো নিচে নামবে, আরো নিচে নামবে, আরো নিচে নামবে। একটা সময় কি করবে বলতো? এটা একদম ইনফিনিটি গিয়ে এটা হচ্ছে জিরোর কাছাকাছি চলে যাবে, নেগেটিভ দিকে। নেগেটিভ দিকে হচ্ছে ইনফিনিটি দিকে, মানে জিরোর কাছাকাছি আসলে 1 থেকে যত তুমি জিরোর কাছাকাছি আসবা, y এর ভ্যালুটা কিন্তু নেগেটিভ আসে, বুঝছো? নিচের দিকে যাবে y এর ভ্যালু। সো এইভাবে নেগেটিভ দিক থেকে এসে এসে 1 পয়েন্ট যখন আসবে, তখন ফাংশনের ভ্যালু কত আসবে? 0। সো 1 পয়েন্টে গিয়ে ফাংশনের ভ্যালু আসবে 0, 0-র পর এরপরে কিন্তু ফাংশনটা আবার উপরের দিকে উঠা শুরু করে। এবার তুমি উপরের দিকে ভ্যালু বসাতে থাকো, প্লাস বসাতে পারো দেখো 2 বসাও, 3 বসাও, 4 বসাও, যতই বসাও দেখো ফাংশনের ভ্যালুটা কিন্তু এইভাবে উপরের দিকে বাড়তে থাকবে। দেখছো? তাহলে গ্রাফটা এইভাবে নিচ থেকে আসবে, এসে 1 পয়েন্টে কাট করবে, 1 পয়েন্টে তার ভ্যালু 0। দেখো 1 পয়েন্টে তার হচ্ছে 1,0, এই হচ্ছে তার স্থানাঙ্ক এই জায়গায়। 1,0 তে গিয়ে সে এইভাবে করে উপরের দিকে চলে যাবে। লং ফাংশনের গ্রাফটা হবে কিছুটা এরকম, নিচ থেকে এইভাবে আসবে, এসে 1 পয়েন্টে কাট করবে, তারপর এইভাবে উপরের দিকে চলে যাবে। এখন আমাকে বলো তো কেউ একজন, এটা ডোমেইন কত? এটা ডোমেইন কত বলো তো? লন ফাংশনের, লন এক্স এর বা লগারিদম ফাংশনের ডোমেইন কত হয় বলো তো? পজিটিভ রিয়েল নাম্বারস। 0 কিন্তু বাদ থাকবে, 0 কিন্তু আসতে পারবে না, কারণ তুমি 0 বসাইতে পারতেছ না এখানে। ওকে, তুমি এখানে যদি 0 বসাও তখন কিন্তু তার কোনো ভ্যালু নাই, ঠিক না? লনের ভিতরে তুমি 0 বসাইতে পারতেছ না। 0 ছাড়া পজিটিভ রিয়েল নাম্বার সবাই, মানে 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, দেখো 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত কিন্তু আমার সব ভ্যালু কিন্তু আসবে, শুধুমাত্র 0 আসবে না। 0 থেকে প্লাস ইনফিনিটি সবাই আমার ডোমেনের মধ্যে আসবে। আচ্ছা, এবার ইউসা আমাকে বলো তো এটা রেঞ্জ কত হবে? প্লাস মাইনাস ইনফিনিটি। ভেরি গুড, অল রিয়েল নাম্বার, বা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। কারণ দেখো y এর ভ্যালু কিন্তু একদম মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত সবাই কিন্তু আসছে, তাই না?
প্লাস ইনফিনিটি সবাই তার মধ্যে ইনক্লুডেড, তার মানে রেঞ্জ হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এখন তোমরা স্যার আমাকে একটা কথা ডোমটা বলো, কি পজিটিভ রিয়েল নাম্বার লিখতে পারতাম? না আর প্লাস লিখতে পারবে না, আর প্লাস থেকে একটু ভুলে যাবে আর প্লাসের মধ্যে, কারণ আমাদের আর প্লাসের যে সেট, ওই আর প্লাসের সেটের মধ্যে বুঝছো এরকম জিরো থাকে, বুঝছো, জিরো থেকে শুরু করে এভাবে ডট 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 একদম প্লাস ইনফিনিটি সব, কিন্তু আমাদের এইখানে ডোমের মধ্যে জিরো আসবে না, জিরো ছাড়া কিন্তু বাকিরা আসবে, তাই না? জিরো তো লন্ডনের মধ্যে বসাইতে পারি না, তার মানে জিরো আসতে পারবে না। আচ্ছা এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে এই পর্যন্ত যে কটা গ্রাফ দেখলাম, আর আগে তো ত্রিকোণমিতিক ফাংশনের গ্রাফ তো আগে দেখাই আছে আমাদের, এখন তোমরা আমাকে বলো যে গ্রাফ নিয়ে তোমাদেরকে কেউ কি কখনো এমসিকিউ তে আটকাতে পারবে? আমার বিশ্বাস পারবে না, কারণ হচ্ছে গ্রাফ থেকে প্রশ্ন থাকে প্রচুর, ডোমেইন কত, রেঞ্জ কত। এখন পোলাপাইন যেটা করে যে সবাই হচ্ছে ডোমেইন রেঞ্জ ওদের মুখস্থ করে, আর ডোমেইন রেঞ্জ মুখস্থ করা মানে হচ্ছে কি জানো, তুমি তোমার ব্রেনের উপর একটা প্রেসার ক্রিয়েট করতেছো, মানে তুমি এত এত ফাংশনের ডোমেইন রেঞ্জ তুমি কেন শুধু শুধু মুখস্থ করার চেষ্টা করছো? তুমি গ্রাফটাকে তোমার মাথায় একটা ছবি রাখো, এই গ্রাফের একটা পিকচার তুমি তোমার মাথায় রাখো, যে লন এক্সটা তো দেখতে এইরকম, যখন তুমি এই গ্রাফে একটা পিকচার মাথায় রাখবা, তুমি কিন্তু অটোমেটিক ডোমেইন রেঞ্জ বের করতে পারবা। কেউ যদি sin x এর ফাংশনের গ্রাফটা জানে, তার কি sin x এর ডোমেইন রেঞ্জ বলে দেওয়া লাগবে বলো তো? সে তো জানে এটা 1 এর চেয়ে উপরে উঠতে পারে না, -1 থেকে নিচে নামতে পারে না, এরপর তার ডোমেইন x -ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি করে x এর ভ্যালু বসানো যায়, y এর ভ্যালু হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে থাকে, তখন কিন্তু সে ডোমেইন রেঞ্জ ইজিলি বের করতে পারে। কিন্তু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যে গ্রাফগুলো পড়াইছি প্রত্যেকটা গ্রাফের একটা পিকচার তোমার মাথায় যেন থাকে, সো তুমি যে কোনো সময় ওই গ্রাফটা একটু স্মরণ করলে তুমি ডোমেইন রেঞ্জ বের করতে পারবে। এখন হচ্ছে আজকের দিনের আমি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখন পড়াবো গ্রাফ শিফটিং, কিভাবে এক গ্রাফ থেকে আরেক গ্রাফে যাওয়া যায়, ঠিক আছে? তো সবাই এই জায়গায় একটু খুব মনোযোগ দাও, আমি তো একটা জিনিস লেখাবো, ওই জিনিসগুলো অবশ্যই লিখে রাখবো। তো আসো এই জিনিসগুলো অবশ্যই নোট করবো, আমি এখন যা লিখবো। নাম্বার 1, আমি ধরে নিলাম y f of x হচ্ছে আমার অরিজিনাল ফাংশন, ওকে? এটা যদি আমার অরিজিনাল ফাংশন হয়, মানে যেটা হচ্ছে আমাদের দেওয়া আছে, আমি এটাকে যদি অরিজিনাল ফাংশন ধরি, সো y f of x হবে রিফ্লেকশন along x axis, x axis এর সাপেক্ষে এটা হচ্ছে রিফ্লেকশন হবে, আর y f of -x কি হবে বলো তো? রিফ্লেকশন। এগুলো আমি প্র্যাকটিক্যালি ফাংশনের গ্রাফটাকে দেখাবো যে কেন আসলে আমি বলতেছি এটাকে রিফ্লেকশন অ্যালং এক্স অ্যাক্সিস, আর ওকে বলতেছি রিফ্লেকশন অ্যালং ওয়াই অ্যাক্সিস। সো আমি যখন এফ অফ এক্স এর গ্রাফটা শিখবো, আমার আর কষ্ট করে মাইনাস এফ অফ এক্স এর গ্রাফ শেখার কোনো দরকার নাই, আমার এফ অফ মাইনাস এক্স এর গ্রাফ শেখার কোনো দরকার নাই, কারণ আমি এই রিফ্লেকশনের কনসেপ্টটাকে কাজে লাগে আমি বাকি গ্রাফগুলো আঁকতে পারবো, ওকে? সো আমি তাহলে আরো এখানে আরো অনেকগুলো পয়েন্ট আনা যায়, বাট সেগুলো এখন আর আনতেছি না, আপাতত এই দুইটা তোমাদের জন্য দরকার, বাকিগুলো হচ্ছে অনার্স লেভেলে গেলে বেশি কাজে লাগবে, অথবা কনিক্স সেকশনে গেলে বেশি কাজে লাগবে, তখন আমরা সেকেন্ড ইয়ারে গেলে তখন শিখবো। আচ্ছা এখন এই জিনিসটা কি তোমাদের নোট হইছে? নোট হইলে এখন আমরা আগে যে ফাংশনগুলো শিখছি সেই ফাংশনগুলো রিফ্লেকশনগুলো দেখি কেমন হয়। নোট করছো? শুরু করবো জি ভাইয়া। দাঁড়াও একটু দাঁড়াও, হ্যাঁ একটু নোট কর, শুরু কর। y f of x যদি অরিজিনাল ফাংশন হয়, f of x টা কেমন হবে আমার আর বলা লাগবে না, আমি ডিরেক্ট এঁকে ফেলতে পারবো, আমার কোনো পয়েন্টই বসানো লাগবে না, ওকে? এবং আমি আমার যে এক্সাম হবে সেখানে গিয়ে আমি অবশ্যই রিফ্লেকশন দিব, যে কোনো গ্রাফ দিয়ে তার রিফ্লেকশন আঁকতে বলবো। সবার নোট শেষ হলে আমাকে বললো, আমি এগুলো দেখাবো। আচ্ছা বাকি ট্রান্সফরমেশন গুলো একটু দেখাই দিব নাকি? আচ্ছা বাকিগুলো দেখাই, ট্রান্সফরমেশন বাকিগুলো দেখাই দিন। স্যার ইয়াটা একই না, হ্যাঁ। f of x আর f এর ভিতরে -x টা? হ্যাঁ মাইনাস f of x থাকলে সেটা হচ্ছে y অ্যাক্সিস এর রিফ্লেকশন হবে, একই না তোমরা? না না না, f of x আর f of -x তো একই নাও হতে পারে, তাই না? একই নাও হতে পারে, এটা আমি দেখাবো। মানে হচ্ছে তুমি x এর জায়গায় -x কে বসাইলে তখন গ্রাফটা কেমন হবে, মানে এখানে তো f of x এর গ্রাফ যেটা ছিল সেখানে ধরো f of x কি e টু দি পাওয়ার x, সরি e টু দি পাওয়ার x, এখন বলো তো f of মাইনাস গ্রাফ কেমন হবে? f of -x কি হবে? e টু দি পাওয়ার -x, e to the power x এর জায়গায় -x, -x বসাই দিবা, হ্যাঁ e টু দি পাওয়ার x আর e টু দি পাওয়ার -x এর গ্রাফ তো সেম না, তাই না? সো আমরা সেটাই আর কি দেখবো, e টু দি পাওয়ার x এরটা শিখবো, শিখে তখন আমরা কিভাবে e টু দি পাওয়ার -x এর গ্রাফও শিখে ফেলা যায় সেটা আমরা এইখানে আমরা শিখবো আর কি, এই টেকনিকগুলো দেখবো।
আচ্ছা এখন আমি তোমাদের আরো কয়েকটা জিনিস শিখাইতে চাই, এগুলো শিখাইলে আর ধরো কোনো গ্রাফে আটকানোর কোনো সুযোগই নেই। সো y is equal to f of x plus 1 কি হবে, x plus 1 is equal to হবে, এটা লিখে রাখো, হরিজন্টাল ট্রান্সলেশন অফ -1 ইউনিট, -1 ইউনিট। ঠিক আছে, এগুলো আমি তোমাদের পরে বুঝাচ্ছি, তোমরা জাস্ট আপাতত খাতায় তুলে রাখো, তাহলে যে কোনো ফাংশনের গ্রাফ দিলে তুমি আর আটকাবে না। আর এটা কি হবে বলো তো, হরিজন্টাল ট্রান্সলেশন অফ +1 ইউনিট। ওকে, এইটা এইবার ধরো তোমাকে আমি আরেকটা ফাংশনের দেখাই, f of x এর বাইরে হচ্ছে +1 দিলাম, এটাকে বলবো আমি ভার্টিক্যাল ট্রান্সলেশন অফ +1 ইউনিট। ওকে, এবার যদি আমি y is equal to f of x এর বাইরে -1 দিলাম, এটাকে বলবো আমি ভার্টিক্যাল ট্রান্সলেশন অফ -1 ইউনিট। এই ইনফরমেশন গুলো তোমাদের যদি লেখা হয় আমাকে বলো। এখন আমরা দেখবো কিভাবে গেম খেলা যায়, মানে গ্রাফ নিয়ে জাস্ট খেলবো আমি, মানে যে কোনো গ্রাফ দিবে, যে কোনো চেহারার গ্রাফ রাখবে, এই 6টা ইনফরমেশন মাথায় থাকবে, আদর্শ ফাংশনের সাথে কম্পেয়ার করব, গ্রাফ আঁকবো, আদর্শ ফাংশনের সাথে কম্পেয়ার করবো, গ্রাফ আঁকবো, আর কোনো কাজ নেই। আদর্শ ফাংশনের গ্রাফগুলো দেখছি, এখন আর কোনো ফাংশনেই আমাদের কোনো সমস্যা হবে না, সবগুলো গ্রাফ আঁকতে পারবো। সো এই ইনফরমেশনগুলো লিখছো কিনা বলো। y is equal to f of x যদি অরিজিনাল ফাংশন হয়, y is equal to -f of x হবে রিফ্লেকশন along x axis, y is equal to f of -x হবে রিফ্লেকশন along y axis, y is equal to f of x plus 1 হবে horizontal translation of -1 unit, x -1 হবে horizontal translation of +1 unit, f of x plus 1 হবে vertical translation of +1 unit, f of x minus 1 হবে vertical translation of -1 unit। এই ইনফরমেশনগুলো লিখছো সবাই? সবার লেখা শেষ হলে আমরা শুরু করি গ্রাফ আঁকা। আর ভার্টিক্যাল আর হরিজন্টাল মানে কি বাংলা মানে? আচ্ছা, হরিজন্টাল হচ্ছে তুমি মাথায় রাখবা এক্স অ্যাক্সিস বরাবর, ওকে, আর ভার্টিক্যাল হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা মাথায় রাখবা। মানে লম্ব দিকটাকে বলা হয় ভার্টিক্যাল, আর হরিজন্টাল মানে আনুভূমিক। মানে ওয়াই অ্যাক্সিস মানে দেখো তো ভূমি বরাবর না, ওয়াইটা এক্স অ্যাক্সিসটা ভূমি বরাবর না, এজন্য এটা হরিজন্টাল বলা হয়। আর ওয়াই অ্যাক্সিসটা দেখো তো লম্ব দিকে আছে না, তো লম্ব দিকের ডিরেকশনটাকে বলা হয় ভার্টিক্যাল। ওকে, বুঝছি। আচ্ছা সবার কি শেষ হয়েছে? তুলা, নেহাল শেষ হয়েছে? জি ভাইয়া। আচ্ছা সবার যদি শেষ হয় তাহলে আমি শুরু করি। সো এখন আমরা হচ্ছে এতক্ষণ যে ফাংশনগুলো আঁকছি সেগুলো প্রথমে আঁকবো, তারপরে তাদের এই যে আমাদের যে ট্রান্সলেশনগুলো হচ্ছে, এই যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলো দেখবো। আচ্ছা এখন চলো মাত্র যেই ফাংশনগুলো আঁকলাম সেগুলো দিয়ে শুরু করি। তো ধরো আমি প্রথমে আমার এফ অফ এক্স, আমার ফাংশনটা ধরলাম আমি ই টু দি পাওয়ার এক্স। ওকে, আচ্ছা এখন ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা আগে আঁকি, তারপর তোমরা আমাকে বলবা যে রিফ্লেকশন গুলো কেমন হবে। আচ্ছা দেখো, ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা কিন্তু আমি মাত্রই আঁকলাম। ই টু দি পাওয়ার এক্স এরটা কেমন হবে বলতো, এই যে 0.1 পয়েন্ট দিয়ে এইভাবে যাবে, এইভাবে জানা ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ এইভাবে যাবে। আচ্ছা এখন আমি যদি তোমাকে বলি, হ্যাঁ আমি তোমাকে পরীক্ষায় এক্সামে কোশ্চেন দিলাম এরকম, এফ অফ এক্স না দিয়ে আমি তোমাকে বললাম ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফটা আঁকতে বললাম। ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কি, এফ অফ মাইনাস এক্স না? বলতো ইউসা, বলতো এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বলা যায় না? জি ইউসা শুনতেছো? আচ্ছা এখন আমি একটু কি বলছি ভাইয়া, কি বলছি দেখো তো, আমি বলছি যদি এফ অফ মাইনাস এক্স থাকে, এরকম থাকে, তখন সেই গ্রাফটা কেমন হবে বলতো, রিফ্লেকশন অ্যালং ওয়াই অ্যাক্সিস। মানে ওয়াই অ্যাক্সিস হচ্ছে গিয়ে এই গ্রাফের জন্য ওয়াই অ্যাক্সিস হবে আমার আয়না। ওকে, আয়নার এই গ্রাফের জন্য ওয়াই অ্যাক্সিস হবে তোমার আয়না। আয়নার মধ্যে এক সাইডে যে ঘটনাগুলো ঘটছে, উল্টা সাইডে সেম একই ঘটনাগুলো ঘটবে। তো আমি একটু জিনিসটা লিখি এখানে, দেখো এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কি, মাইনাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আমি তো ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা জানি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফটা কেমন হবে বলতো, জাস্ট এটার আয়না হবে। যেমন ধরো এইখানে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা ঠিক এই আয়নার থেকে ততটুকু দূরেই থাকবে না, উল্টা পাশে সেম একই ভাবে এখানে প্রত্যেকটা পয়েন্ট এখানে এভাবে করে 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 এভাবে আসবে উপরের দিকে। ওকে, এবার দেখো তো এইখানে যে পয়েন্ট আছে সেই পয়েন্টের প্রতিচ্ছবি হবে এই জায়গায়।
এইখানে পয়েন্টের প্রতিচ্ছবি এই জায়গায়, এইভাবে করে প্রত্যেকটা পয়েন্টের প্রতিচ্ছবি পাওয়া যাবে, তাই না? জি এইভাবে যদি প্রতিচ্ছবিগুলোকে নিতে থাকো তাহলে তুমি দেখবা e⁻⁻⁻x এর গ্রাফটা হবে এরকম। বুঝা গেছে? সো আমি জি। একটু গ্রাফটাকে বিভিন্ন কালার দিয়ে দেখাই। একটু রিপিট করবেন কি বলছেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই repeat করবো। এটা হচ্ছে e⁻x এর গ্রাফ, এটা হচ্ছে e⁻⁻x এর গ্রাফ। আচ্ছা নেহাল দেখো, আমি কি বলছিলাম, যদি আমার f of x যদি আমার অরিজিনাল ফাংশন হয় তাহলে f of -x মানে x কে যদি তুমি -x দ্বারা রিপ্লেস করো, সেই ফাংশনের গ্রাফটা দেখতে কেমন হয় বলো তো? y axis এর সাপেক্ষে প্রতিবিম্ব। রিফ্লেকশন মানে কি বলো তো? রিফ্লেকশন মানে হচ্ছে প্রতিবিম্ব। তাহলে y axis এর সাপেক্ষে তাহলে আমি কিন্তু e⁻x এর গ্রাফ কিন্তু দেখো তো এইটা, ঠিক না? e⁻x এর গ্রাফটা আমি একটু নীল কালি দিয়ে দেখাচ্ছি। e⁻x এর গ্রাফটা আমি একটু আগে কিন্তু আঁকা শিখে গেছি, তাহলে আমি সেটা এঁকে ফেলবো প্রথমে। এখন e⁻−x এর আঁকতে হবে তো, সো আমি এই e⁻x এর গ্রাফটাকে আমি এই হচ্ছে আমার y axis এর সাপেক্ষে তার একটা প্রতিবিম্ব নিব আমি y axis এর সাপেক্ষে। তাহলে y axis যদি আমার আয়না হয়, আচ্ছা বলো তো আয়নার আমি যতটুকু সামনে থাকি আয়নার মধ্যে আমার প্রতিচ্ছবি ততটুকু পিছনে গঠিত হয় না? তাহলে আয়না থেকে এ যতটুকু দূরে থাকবে, আয়না থেকে এই দিকে ততটুকু দূরে আরেকটা বিন্দু গঠিত হবে, এইদিকে একটা বিন্দু যতটুকু দূরে থাকবে এখান থেকে ঠিক ততটুকু দূরে আরেকটা বিন্দু গঠিত হবে। এইভাবে এখানে যে বিন্দুটা যতটুকু দূরে থাকবে এখানেও ঠিক ততটুকু দূরে আরেকটা বিন্দু গঠিত হবে। এইভাবে যদি প্রত্যেকটা বিন্দুকে তুমি তার প্রতিবিম্ব হিসেবে নিতে থাকো তাহলে তুমি যেই গ্রাফটা পাবা সেই গ্রাফটাই হচ্ছে এই হলুদ কালারের যে গ্রাফটা সেটা। এবং এটা কার গ্রাফ বলো তো? এটা e⁻−x এর গ্রাফ। এবার বুঝতে পারছো সবাই? বুঝতে পেরেছি ভাইয়া। সবাই বুঝতে পারছো? প্রতিবিম্বের ব্যাপারটা বুঝতে পারছো? আদি বুঝতে পারছো? জি স্যার বুঝছি। আচ্ছা খাদিজা বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা আচ্ছা এইবার তোমাদের কাজ হচ্ছে তোমরা আমাকে সাজেস্ট করবা। এবার আমি ধরো ফাংশনটাকে এবার আমি এরকম নিলাম, ঠিক আছে? তোমরা জাস্ট আমি যে 6টা রুল বলছি এই রুল অনুযায়ী খালি বলতে থাকবা যে রিফ্লেকশনটা কার সাপেক্ষে হবে। রিফ্লেকশন ধরতে পারলে পুরো গ্রাফ আঁকা শেষ। এবার ধরো আমি এই গ্রাফটা মুছে দিলাম, যেহেতু মাত্র আকাশ আগে এঁকে ফেললাম তো, তাহলে এটা মুছে দিই। ওকে, এখন ধরো এখন আমি তোমাদেরকে বলতেছি যে এইবার আমি আমার ইচ্ছা হইলো, এবার ধরো আমি রিফ্লেকশন অ্যালং x এর জন্য -f(x), এখন ধরো আমার ইচ্ছা হইলো যে -f(x) এর গ্রাফটা আমি আঁকবো। তো -f(x) এর গ্রাফটা কেমন হবে বলো তো? -f(x) এর গ্রাফ হবে -e⁻x না, মানে e⁻x তো e⁻x এর মধ্যে থাকবে, তার বাইরে একটা মাইনাস থাকবে না? একটু আগে কিন্তু দেখো, একটু আগে ছিল e⁻এর উপরে -x, এবার কিন্তু বাইরে হচ্ছে মাইনাস। এইবার গ্রাফটা e⁻−x এর গ্রাফটা -f(x) টা যদি আমি নিই তাহলে e⁻−x এর গ্রাফটা এরকম হবে না বলো তো? আচ্ছা এবার বলো তো, যদি f(x) আমার অরিজিনাল ফাংশন হয় তাহলে -f(x) এর গ্রাফটা কি হয়? রিফ্লেকশন অ্যালং x অ্যাক্সিস না? তাহলে এইবার আয়না কে হবে বলো তো? এইবার আয়না কিন্তু হবে আমার x অ্যাক্সিস, তাই না? এবার কিন্তু আমার আয়না x অ্যাক্সিস হবে। এখন ইউসা আমাকে বলো তো x অ্যাক্সিস মানে হচ্ছে এইটাই তো আমার x অ্যাক্সিস। x অ্যাক্সিসে যদি আমি আয়না ধরি তাহলে গ্রাফটা কেমন হওয়া উচিত? উল্টা পাশে। ভেরি গুড, এরকম হবে না? জি দেখো তো আয়নাটা নিচ্ছ না? এই যে দেখো এর থেকে এই বিন্দুটা যতটুকু দূরে, এই বিন্দু ঠিক ততটুকু দূরে, এই বিন্দু যতটুকু দূরে, এই বিন্দু ঠিক ততটুকু দূরে, এই যতটুকু দূরে, এই ততটুকু দূরে, এভাবে করে প্রত্যেকটা বিন্দুর একটা করে প্রতিচ্ছবি তৈরি হয়েছে না? জি ভেরি গুড, প্রতিচ্ছবি তৈরি হয়েছে। তাহলে এই যে গ্রাফটা আছে এই গ্রাফটার আমি নাম কি দিব বলতো? এই গ্রাফটা হবে আমার -e⁻x এর গ্রাফ। সো এবার তোমরা আসলে জিনিসটা দেখো কত ইজি গ্রাফ আঁকা। আমি জাস্ট একটা e⁻x এর গ্রাফ শিখবো, যে কোনো একটা পাওয়ার ফাংশন শিখবা, বাকি যত ধরনের পাওয়ার ফাংশন ঘুরে পেঁচে তোমাকে এক্সামে দেখ, তুমি জাস্ট আমার এই 6টা রুল মাথায় রাখবা। এগুলো আমি জানতাম না, এগুলো আমি ভার্সিটি থেকে শিখছি। এগুলো যদি তুমি শুধু মাত্র মাথায় রাখতে পারো, কনিক্স থেকে শুরু করে তুমি যে কোনো সেকশন, তুমি ইভেন সেকেন্ড ইয়ার উঠলে কখনো তোমাকে গ্রাফে কেউ আটকাতে পারবে না, কারণ তুমি তো এর পরিবর্তনগুলো জানো। কেউ যদি তোমার আগে মাইনাস দেয় তখন গ্রাফটা অরিজিনাল গ্রাফ থেকে কোন দিকে শিফট করবে, যখন তোমার ফাংশনের ভিতরে মাইনাস দেয় তখন গ্রাফটা কোন দিকে শিফট করবে, সবই তো তুমি জানো, তোমাকে আটকানোর কিছুই নেই। এখন তুমি আমাকে বলো তো, ফাংশনটা যদি এরকম হয় যে, আচ্ছা আমি যদি এবার একটা ডিফারেন্ট একটা ফাংশন নিই, এবার ধরো এই ফাংশনটাকে আমি চেঞ্জ করে দেবো। আমি এবার যদি আমি এই টাইপের ফাংশন নেই, f(x) = -e⁻−x, এটার গ্রাফ আঁকতে পারবা? এটার গ্রাফ কেমন হবে বলো তো? তো এটার গ্রাফ আঁকার জন্য যখন একটা প্রবলেম বেশি কঠিন হবে তখন আমরা এটাকে ছোট ছোট ভাগে ভাগ করব। তো প্রথমে বলো তো e⁻x এর গ্রাফটা আগে আঁকি। চলো, e⁻x এর গ্রাফটা কিন্তু এইরকম হবে, তাই না? এবার আমি একটা কাজ করি, আমি এই মাইনাসটাকে ভুলে যাই, এই মাইনাসটাকে আমি ভুলে যাই। ওকে,
এই মাইনাসটাকে ভুলে এবার আমি চলো ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফটা আঁকার চেষ্টা করি। আচ্ছা বলো তো ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফটা কেমন? ইউসা বলো তো ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফটা কেমন? মাত্রই আঁকছিলাম। জি এটা হচ্ছে ওয়াই এক্সিস এর সাপেক্ষে রিফ্লেকশন হবে, তাই না? ওয়াই এক্স হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হবে এরকম হবে না? এমন হ্যাঁ জি। আচ্ছা এখন আমার কোশ্চেনে কিন্তু ছিল মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এইবার বলো তো ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফটা আঁকা শেষ না? এইবার যদি জি। তার আগে একটা মাইনাস আসে তখন সেটা কি হবে? এক্স এক্সিস এর সাপেক্ষে রিফ্লেকশন হবে না? এইবার এইটা ছিল ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ, এইটা ছিল ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফ। মাইনাস এক্স এইবার আমি এইটাকে যদি এক্স এক্সিস এর সাপেক্ষে রিফ্লেকশন নেই তাহলে গ্রাফটা হবে এরকম, এবং এই গ্রাফটা হবে আমার মাইনাস ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে? তার মানে আমি দুইবার রিফ্লেকশন অ্যাপ্লাই করছি। প্রথমে একবার আমি ওয়াই এক্স এর সাপেক্ষে রিফ্লেকশন নিচ্ছি, তারপরে আবার ওইটার আগে যদি আরেকটা মাইনাস দাও তখন আমি এক্স এক্স এর সাপেক্ষে আরেকটা রিফ্লেকশন নিচ্ছি। এই দুইটা রিফ্লেকশন নেওয়ার কারণে আমার গ্রাফটা কিন্তু দেখতে এরকম হয়ে যাবে। তাই তোমাকে যদি হাইয়েস্ট কঠিন প্রবলেমও দেয় তাহলে এর চেয়ে বেশি কঠিন কি করা সম্ভব? পরিবর্তন কত দিকে পরিবর্তন দিবে বলো তো? এক্স এক্সিস এর দিকে পরিবর্তন করছে, করার পরে আবার বাইরে ওয়াই এক্সিস এর দিকে একটা পরিবর্তন করছে। তো দুই দিকে পরিবর্তন করার পরে আমি আলটিমেটলি অরিজিনাল ফাংশনটা ছিল এইরকম, অরিজিনাল ফাংশনটা ছিল এরকম, অরিজিনাল ফাংশন থেকে চেঞ্জ হয়ে এরকম আসছে। হ্যাঁ বলো। স্যার এটা একটু আবার বুঝিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ বলতেছি, অবশ্যই বলতেছি। আচ্ছা দেখো ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ তো আমরা সবাই পারি, তাই না? ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ দেখো তো এইটা না? ঠিক আছে? হ্যাঁ আকিদা ঠিক আছে? জি স্যার। দেখো ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ কিন্তু এইটা। এখন আমার কোশ্চেনে ছিল মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই টোটালটার গ্রাফ আঁকতে দেওয়া হয়েছিল আমাকে। তো আমি যেটা তুমি যেটা করতে পারো, আমি যেটা করছি প্রথমে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফটা আঁকছি। এন্ড ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফটা দেখো তো এরকম না? আমি যেটা আঁকলাম এই ধরো নীল কালিতে দেখাই, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফ এরকম না বলতো? ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে পাওয়ারের মধ্যে মাইনাস এক্স দিয়ে দিলাম। এবার তার আগে যদি আরো একটা মাইনাস থাকে তাহলে কি হবে ব্যাপারটা বলতো? যখন এফ অফ এক্স এর আগে দেখো তো এই যে দেখো এই জায়গায় দেখো, এই ফাংশনের আগে যখন কোনো কিছু মাইনাস থাকে তখন ওই ফাংশনের গ্রাফটা কি হয়? এক্স এক্সিস এর সাপেক্ষে রিফ্লেকশন হয় না? তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফ যদি এইটা হয় তাহলে এইটার আগে যদি আমি আরেকটা মাইনাস আনতে চাই তাহলে তার গ্রাফ হবে এই গ্রাফের সাথে এক্স এক্সিস বরাবর একটা রিফ্লেকশন হবে, তাই না? তখন গ্রাফটা এরকম হবে। ওকে কাজে যা বুঝছো? আমি চাইলে মাইনাস ই টু দি পাওয়ার এক্স আগে আইকা দেন আবার হ্যাঁ ওটা করতে হ্যাঁ পারছি হ্যাঁ না? তালা তালা ভেরি গুড ভেরি গুড। তুই যদি মাইনাস ই টু দি পাওয়ার এক্স আগে নিতি তাহলে তোর গ্রাফটা কেমন হতো বলতো? তোর গ্রাফটা প্রথমে কিন্তু এরকম হইতো, নিচে তাই না? একদম এরপরে ওইটার সাপেক্ষে রিফ্লেকশন এরকম হইতো, উল্টাটা হ্যাঁ উল্টাটা আসতো। তার মানে তুমি হচ্ছে কি যখন একটা বড় প্রবলেম দেওয়া থাকবে তোমরা এটাকে ছোট ছোট প্রবলেমে ভাগ করে নিবে, তাহলে তোমাদেরকে গ্রাফিং রিলেটেড কোনো প্রবলেমে আটকানোর সামর্থ্য কারো নাই। ঠিক আছে? গ্রাফিং রিলেটেড প্রবলেমগুলো আমি বারবার বলতেছি এটা হচ্ছে জেনারেল স্টুডেন্টের জন্য না। গ্রাফিং রিলেটেড প্রবলেমগুলো যারা আসলে মেধাবী, যারা অ্যাডমিশনকে খুব ভালোভাবে টার্গেট করে তাদের জন্য। এবং এইখান থেকে প্যাচানো কোশ্চেন কিন্তু শুধুমাত্র অ্যাডমিশনে থাকতে পারে, এখান থেকে কিন্তু বোর্ড পরীক্ষায় খুব বেশি প্যাচানো কোশ্চেন থাকে না। সুতরাং আমি যা শিখাচ্ছি আমার টার্গেটটা কিন্তু অনেক বড়, আমি তোমাদেরকে একদম বড় একটা টার্গেটকে মাথায় রেখে কিন্তু এগুলো শিখাচ্ছি। তো তোমাদের যদি কঠিন লাগে তাহলে হয়তো আমি পর থেকে এগুলো শিখাবো না, আর বুঝলে আমি কন্টিনিউ করবো। তোমরা কি বুঝতে পারতেছো? জি স্যার বুঝতেছি। এবং গ্রাফিং যদি এভাবে ভালোভাবে একদম ফিল করে বুঝতে পারো তাহলে দেখবা আর কোনো গ্রাফিং এ তোমাদের কোনো সমস্যা, যে কোনো ফাংশন দেখলে তাকে তুমি আঁকতে পারবা। একটা ফাংশনকে যখন আঁকতে পারবা তখন তোমার কাছে আর ওই ফাংশনের ব্যাপারে অজানা কিছুই থাকে না, তার ডোমেইন রেঞ্জ সবকিছু তুমি জানতে পারবে। ওকে তো এইবার লনেরটা তোমরা করবা। তো তোমাদের কাছে আমি আমার যে এক্সাম হবে ভাইয়া, আমি কিন্তু এক্সামে এরকম দিব, আমি এফ অফ এক্স একটা দিয়ে দিব, বলবো এবার মাইনাস এফ অফ এক্স এর গ্রাফ আঁকো, এফ অফ মাইনাস এক্স এর গ্রাফ আঁকো, এভাবে কিন্তু আমি চেঞ্জ করে দিব। ঠিক আছে? আচ্ছা এবার ধরো আমি তোমাদের আরেকটা গ্রাফ দেই। তো আমাদের এবার লন এক্স এর পরিবর্তনগুলো তোমরা বের করতে পারবে না বলতো? সো এটা যদি আমার এফ অফ এক্স হয়, এফ অফ এক্স যদি লন এক্স হয় তাহলে এবার তোমাদের যেটা করতে হবে লন অফ মাইনাস এক্স এর গ্রাফ আঁকবা আর হচ্ছে মাইনাস লন অফ এক্স এর গ্রাফ আঁকবা। ওকে এই দুইটা গ্রাফ আঁকো তো। লন অফ এক্স এর গ্রাফটা আমি এঁকে দিচ্ছি, ওইটার সাপেক্ষে তোমরা ওই যে রিফ্লেকশনটা মাথায় রেখে বাকি গ্রাফগুলো আঁকো। তো লন এক্স এর গ্রাফটা কিন্তু মাত্রই আঁকলাম, এই যে 1 পয়েন্ট দিয়ে ছেদ করে যায়, তো 1 পয়েন্ট দিয়ে এইভাবে যায় লন এক্স এর গ্রাফটা, তাই না? লন এক্স এর গ্রাফ হচ্ছে এরকম, এটা হচ্ছে কি আমার লন এক্স এর গ্রাফ। এখন যখন আমি লনের ভিতরে মাইনাস এক্স দিব তখন সেটা আসলে বলতো কোন এক্সিস এর সাপেক্ষে রিফ্লেকশন হবে? ভিতরে যখন মাইনাস দিব তখন দেখো তো আমি এখানে লিখে রাখছি ওয়াই ভিতরে যখন মাইনাস দিব তখন রিফ্লেকশন অ্যালং ওয়াই এক্সিস। তাহলে এইবার বলো তো ওয়াই এক্সিস এর সাপেক্ষে রিফ্লেকশন হলে কেমন হবে গ্রাফটা?
এরকম হয়ে যাবে না? এরকম হয়ে যাবে না গ্রাফটা দেখতে? ঠিক আছে জি। আমার গ্রাফিং? ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এইটা যদি আমার ln x এ, তাহলে এটা কি বলতো? এটা হচ্ছে ln অফ -x এর গ্রাফ। আচ্ছা এইবার বলো তো -ln x এর গ্রাফটা তুমি কিভাবে আঁকবা? -ln x, এটা x এক্সিস এর সাপেক্ষে রিফ্লেকশন হবে না? তাহলে হ্যাঁ। এরকম হওয়ার কথা না, দেখো তো এরকম হওয়ার কথা না, এরকম হওয়ার কথা না। এই যে দেখো x এক্সিস যদি এটা হয়, তাহলে এইটা হচ্ছে তাকে মাঝখান দিয়ে একদম অর্ধেক করে দিল, আয়নার মতো কাজ করতেছে, x এক্সিস এর সাপেক্ষে রিফ্লেকশন। তাহলে এটা কি হচ্ছে বলো তো? -ln অফ x এর গ্রাফ না? সো এই দেখো ln x এর গ্রাফ, ln অফ -x এর গ্রাফ, আর এটা হচ্ছে ln x এর গ্রাফ। তিনটা গ্রাফ আমরা একটা গ্রাফের সাহায্যে শিখে ফেললাম। সো এটা যদি আমি তোমাদেরকে বিভিন্ন বিন্দু দিয়ে বুঝাইতাম, তখন কিন্তু তোমাদের জন্য কঠিন হইতো। তুমি বারবার মনে রাখা লাগতো। বিন্দু হচ্ছে কি সময় সাপেক্ষ ব্যাপার, বিন্দু দিয়ে গ্রাফ আঁকা। সো আমরা হচ্ছে একটা গ্রাফ শিখছি ln x এরটা, বাকিগুলো আমরা রিফ্লেকশনের সাপেক্ষে শিখে ফেললাম। তোমরা কি বুঝতে পারছো ln x এরটা? জি। জি ভাইয়া। আচ্ছা এবার চলো আমরা দ্বিঘাত ফাংশনের গ্রাফ শিখছিলাম না, চলো ওইটা নিয়ে একটু খেলা যায়। এইবার ধরো এই আমার ফাংশন f of x ধরো x স্কয়ার, ওকে? f of x মানে y x স্কয়ার, y x এর গ্রাফটা কেমন ছিল বলো তো ভাইয়া? এরকম ছিল না? এরকম ছিল। এখন যদি আমি তোমাদেরকে বলি y বা f of, আচ্ছা এখানে একটা মজার ব্যাপার আছে, দেখো তো এখানে f of -x এর গ্রাফ কেমন হয় বলো তো? f of -x এর গ্রাফ সবাই একটু বলো, এখানে এটা কিন্তু মজার কোশ্চেন। f of -x এর গ্রাফটা কেমন হবে বলো তো? সেম হবে। f of -x আর f of x এর গ্রাফ সেম, কারণ দেখো f of -x মানে কি, y axis এর সাপেক্ষে রিফ্লেকশন হওয়ার কথা। এখন y axis এর সাপেক্ষে রিফ্লেকশন হলে কি হবে বলো তো? এই অংশটা এইখানে চলে যাবে, আর এইটা এখানে চলে আসবে, তো একই তো হয়ে যাবে। গ্রাফ তো আবার সেম গ্রাফই আসবে, তাই না? বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? জি স্যার। ভেরি গুড। কারণ দেখো এটা অলরেডি y axis এর সাপেক্ষে রিফ্লেকশন অবস্থায় আছে, তার একটা অংশ এই পাশে একটা অংশ এই পাশে, তুমি তাকে আবার আয়না বানাবা কেন? তার মানে এটার জন্য f of x আর f of -x এর গ্রাফ সেম। এইবার আমি তোমাদের বলতেছি -f of x এর গ্রাফটা তোমরা আঁকতে পারবা কিনা বলো তো? -f of x এর গ্রাফ হলে কি হয় বলো তো? x এক্সিস এর সাপেক্ষে রিফ্লেকশন হয় না? তাহলে আমি নিচের দিকে গ্রাফটা আঁকবো না? নিচের দিকে, তাহলে এই গ্রাফটা এরকম হবে না বলো তো? এই যে গ্রাফটা, এটার পুরো একটা রিফ্লেকশন, মানে x এক্সিস এর সাপেক্ষে x এক্সিস হচ্ছে তার আয়নার মতো, এই যে আয়নার মতো, ঠিক আছে? আয়নার, তাহলে এই যে রিফ্লেকশন, তাহলে আমি ঠিক গ্রাফ আঁকছি না? তো এটা হচ্ছে আমার y x স্কয়ার এর গ্রাফ, আর এটা হচ্ছে কি বলতো y -x স্কয়ার এর গ্রাফ। কারো যদি ফাংশনের একটু কনসেপ্টে সমস্যা থাকে, তোমরা ভিডিও তো দিব, তোমরা ভিডিওটা আবার দেখে নিও, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আপাতত এমনিতে বুঝতে পারছো? টোটাল শিফটিং গুলো বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই? জি স্যার বুঝছি। তো আমাদের কিন্তু মোটামুটি সব গ্রাফিং শেষ, আমাদের কিন্তু আর শিফটিং নেই। আমাদের এখন একটা মাত্র টপিক বাকি আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে এয়ার ফাংশন, এই মডুলাস ফাংশন। তো মডুলাস ফাংশনটা দেখাবো আমি হচ্ছে। আর তোমাদের একটা বাড়ির কাজ থাকলো, এই যে এই দুইটা শিফটিং, আমার হচ্ছে আজকে ডাক্তার কাছে যেতে হবে, তো আমি আর বেশি থাকতে পারবো না। তো তোমরা হচ্ছে এই দেখো এইখানে দুইটা শিফটিং আছে, f of x + 1 ভার্টিক্যাল ট্রান্সলেশন +1, এগুলো হচ্ছে তোমরা বিন্দু বসায় বসায় চেক করবা। ধরো x স্কয়ার y x স্কয়ার গ্রাফ তো জানো, তাহলে এখন আমি বললাম y x স্কয়ার + 1 এর গ্রাফটা কেমন হবে? তার মানে তোমার ভার্টিক্যালের দিকে এক একক উঠে যাবে উপরে, ঠিক আছে? তার মানে যেটা হবে, এইটার গ্রাফটা হবে y x স্কয়ার যদি এরকম হয়, এটার গ্রাফ হবে +1 বিন্দু থেকে শুরু হবে, ওকে? তো এটার গ্রাফ হবে এরকম, বুঝতে পারছো? তো এগুলো তোমরা একটু নিজেরা একটু অ্যানালাইসিস করে দেখো এই বিন্দুগুলো কিভাবে আসে। আবার যদি মনে করো x স্কয়ার -1 দিতাম আমি এদিকে, তাহলে গ্রাফটা কেমন হতো জানো? x স্কয়ার -1 দিতাম, তাহলে গ্রাফটা হতো এক বিন্দু নিচে নেমে যেত, গ্রাফটা এরকম হইতো, বুঝছো? এভাবে নিচের থেকে শুরু হইতো। মূল বিন্দুর সাপেক্ষে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, মূল বিন্দুর সাপেক্ষে। ওই যে আমি এখানে লেখা রাখছি দেখো, এখানে যদি f of x প্লাস, দেখো লাস্টে দেখো +1 যদি হয়, তাহলে +1 ইউনিট উপরে উঠে যাবে, ওকে? -1 যদি হয়, -1 ইউনিট নিচে নেমে যাবে গ্রাফটা, ওকে? আর যদি ফাংশনের ভিতরে x -1 হয়, তাহলে গ্রাফটা +1 ইউনিট ডানে সরে যাবে। আর ফাংশনের ভিতরে যদি +1 থাকে, তাহলে এই গ্রাফটা -1 ইউনিট বামে চলে আসবে। বুঝতে পারছো? আমি একটা এক্সাম্পল দিই, একটু এক্সাম্পল দিয়ে শেষ করে দিচ্ছি, আমি ডাক্তার কাছে যাবো, বেশি সময় নাই। সো y ধরো x + 1 হোল স্কয়ার, এরকম তো গ্রাফ আসতে পারে, তাই না? সো x + 1 হোল স্কয়ার যদি থাকে, আমি বললাম যে x এর সাথে যদি +1 যোগ হয়, তাহলে ফাংশনটা আসলে কি হবে বলতো? এক ইউনিট বামে সরে যাবে, তাহলে গ্রাফটা শুরু হবে এই জায়গা থেকে, এখান থেকে শুরু হওয়ার কথা ছিল, বাট সে শুরু হবে এইখান থেকে, এইভাবে। আর যদি x -1 হইতো,
y is equal to x minus 1 হোল স্কয়ার হইতো, তাহলে গ্রাফটা 1 ইউনিট ডানে সরে যেত। তখন এরকম হইতো, বুঝছো? এরকম হইতো। তোমরা টোটাল শিফটিংটা বুঝতে পারছো? এর বাইরে আর কোনো শিফটিং নাই। আর একটা শিফটিং আছে, ওইটা তোমাদের আপাতত লাগবে না। এই টোটাল শিফটিংটা বুঝতে পারলে তোমরা আসলে অন্য 10টা ছেলের থেকে অনেক আগে থাকবে। এবং যারা আসলে ভালো কলেজে পড়বা আলটিমেটলি, তোমরা দেখবা যে তোমাদের আশেপাশে ভালো ফলাফল পাইলে তোমাদের চেয়ে মানে অতটা বেশি আগে আনে, মানে দেখবা তোমরাই অনেক অ্যাডভান্স অ্যাট লিস্ট ম্যাথের ক্ষেত্রে। সো এই শিফটিং গুলো কি বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো শিফটিং গুলো কিভাবে ভার্টিক্যালি কিভাবে বাড়তেছে? যদি আমি বাইরে যদি এক এক দিকে, আবার ধরো আমি এরকম গ্রাফ দিলাম y is equal to x minus 1 হোল স্কয়ারের সাথে আবার বাইরে একটা 1 দিলাম, তাহলে কি হবে বলতো? তখন যে গণনাটা ঘটবে, প্লাস 1 এর জন্য গ্রাফটা 1 ইউনিট উপরে উঠবে, আবার এইখানে যে ভিতরে যে মাইনাস 1 আছে x এর সাথে, এইটার জন্য গ্রাফটা কি হবে বলতো? আরো 1 ইউনিট ডানে যাবে। তাহলে গ্রাফটা হবে এরকম, বুঝতে পারছো? গ্রাফটা কেমন হবে? এই প্লাস 1 এর জন্য 1 ইউনিট উপরে উঠে যাবে, আবার এই ভিতরে মাইনাস 1 এর জন্য 1 ইউনিট ডানে সরে যাবে। কারণ আমি প্রথমেই বলে নিছি যে x এর সাথে যদি প্লাস থাকে তাহলে বেসিক x এর সাথে কিন্তু উল্টা হয়। দেখো x এর সাথে যখন মাইনাস হয়, x মাইনাস 1 হয়, তখন কিন্তু সেটা ডান দিকে 1 ইউনিট যায়। আর x এর সাথে যখন প্লাস হয় তখন সেটা বাম দিকে 1 ইউনিট যায়। মানে মাইনাস 1 ইউনিট যাওয়া মানে কি? বাম দিকে 1 ইউনিট যাওয়া। আর যখন ফাংশনের সাথে তুমি 1 যোগ করবা 1 ইউনিট তখন উপরে উঠবে, ফাংশনের সাথে 1 বিয়োগ করবা 1 ইউনিট, গ্রাফটা নিচে নামবে। তো এই হচ্ছে কি আমাদের গ্রাফিং, টোটাল গ্রাফিং। এখন আমাদের আর একটা ফাংশনের গ্রাফিং বাকি আছে, ওইটা আমি একটু শর্টকাটে দেখাবো, আশা করি তোমরা বুঝতে পারবে। না বুঝলে আমি নেক্সট ক্লাসে আবার দেখো। y is equal to ধরো মডুলাস অফ x। আচ্ছা বলো তো, মডুলাস অফ x এর মান সবসময় কি পজিটিভ হবে না? পজিটিভ হবে। সো মডুলাস অফ x কে বলা হয় এইভাবে যে এর ভ্যালু x হবে যখন x is greater than equal to 0, এর ভ্যালু মাইনাস x হবে যখন x is less than 0। তোমরা কি এই কথার মানে বুঝতে পারছো? যখন x এর মান 0 এর চেয়ে ছোট হবে তখন কিন্তু ফাংশনটা দেখতে মাইনাস x এর মতো হবে, বাট তার y কিন্তু সবসময় সেম থাকবে, পজিটিভ হবে। আবার যখন x এর ভ্যালু পজিটিভ হবে তখন কিন্তু সে x এর মতো হবে দেখতে, বাট তার ভ্যালু তখন স্টিল পজিটিভ হবে। সো আমি তোমাদেরকে এই গ্রাফিংটা একটু দেখাচ্ছি, এটা কেমন হয় দেখো। আচ্ছা বলো তো y is equal to x এর গ্রাফটা কেমন হয়? মূল বিন্দুকে আমি সরলরেখা না, y is equal to x, y is equal to x হচ্ছে y is equal to x এর গ্রাফিং হচ্ছে এরকম, y is equal to x এর গ্রাফিং। আচ্ছা এটা আকার আমি একটা শর্টকাট শিখাই দিই তোমাদেরকে, ঠিক আছে? y is equal to x এর গ্রাফিং হচ্ছে এরকম। এখন আচ্ছা তোমাকে তাহলে আমি আরো একটা সুন্দর একটা অ্যাপ দেখাই, এটা দেখাইলে তোমাদের ধরো এই ধরনের ফাংশন আঁকতে কোনো সমস্যা হবে না। একটা ফাংশন যদি y is equal to যদি মডুলাস অফ f of x হয়, ওকে, মডুলাস অফ f of x যদি হয় তখন যেটা করব আমরা, এরকম থাকলে আমরা যেটা করব y অ্যাক্সিসের ঋণাত্মক দিকের অংশকে x অক্ষের সাপেক্ষে আমরা রিফ্লেক্ট করে দিব। ঋণাত্মক অংশকে x অক্ষের সাপেক্ষে রিফ্লেকশন, ওকে, রিফ্লেকশন। কথাটা মানে বুঝতে পারছো? y অ্যাক্সিসের ঋণাত্মক অংশকে x অক্ষের সাপেক্ষে রিফ্লেকশন করব। সো এটা হচ্ছে কখন? যখন y is equal to মডুলাস অফ f of x থাকবে। এখন বলো তো আমার এই গ্রাফটা দেখতে অনেকটা এই গ্রাফের মতো না? y is equal to মডুলাস অফ f of x না? তাহলে y is equal to মডুলাস অফ x। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব y is equal to x এর গ্রাফ আঁকবো। ধরো আমি এখানে আবার সুন্দর করে প্রথম থেকে আঁকি। সো আমার কাজ হচ্ছে y is equal to x এর গ্রাফ, মডুলাস অফ x এর গ্রাফ। তো আমি প্রথমে y is equal to x এর গ্রাফ আঁকবো। আঁকার পরে y অ্যাক্সিসের ঋণাত্মক দিকের অংশটাকে কি করব? আমি x অক্ষের সাপেক্ষে আমি রিফ্লেক্ট করে দিব। x অক্ষের সাপেক্ষে x অ্যাক্সিস হবে তার রিফ্লেকশনের এরিয়া, ঠিক আছে, আয়না হিসেবে কাজ করবে। সো এবার বলো তো y is equal to x হচ্ছে একটা সরলরেখা। এই সরলরেখাটা হচ্ছে মূল বিন্দুকে আমি একটা সরলরেখা। সো এই সরলরেখাটা যদি আমি আঁকি, এই সরলরেখাটা হবে এরকম। এখন বলো তো এই সরলরেখার x অক্ষের নেগেটিভ দিকে কারা আছে বলো তো? এই সরলরেখার x অক্ষের নেগেটিভ, সরি, এই সরলরেখার y অ্যাক্সিসের নেগেটিভ দিক বরাবর কারা আছে বলো তো? নেগেটিভ, এই হচ্ছে কি y অ্যাক্সিসের পজিটিভ দিক, এটা কিন্তু y অ্যাক্সিসের নেগেটিভ দিক, তাই না? y অ্যাক্সিসের নেগেটিভ দিক বরাবর কারা আছে বলো তো? y অ্যাক্সিসের নেগেটিভ দিক বরাবর এরা আছে না? এই অংশটুকু আছে না বলো তো? এই অংশটুকু। তাহলে এই অংশটুকুকে কি করতে বলছি? আমার সূত্র কি বলছি? y অ্যাক্সিসের ঋণাত্মক অংশকে x অক্ষের সাপেক্ষে রিফ্লেকশন।
তাহলে এইটাকে যদি আমি এক্স অক্ষের সাপেক্ষে রিফ্লেক্ট করি তাহলে আমার গ্রাফটা কেমন হবে বলতো? এরকম হবে না গ্রাফটা? বুঝতে পারছো? তাহলে টোটাল y ইজ ইকুয়াল টু মডুলাস অফ x এর গ্রাফটা দেখতে কেমন হবে বলতো? y ইজ ইকুয়াল টু মডুলাস অফ x এর গ্রাফটা দেখতে এরকম হবে না? এই গ্রাফের ঋণাত্মক দিকে কোনো অংশই থাকবে না, এই গ্রাফে y এর ভ্যালু সবসময় পজিটিভ। তাহলে এই গ্রাফের ডোমেন কত বলতো? ডোমেন ইউসা বলতো, এটা গ্রাফের ডোমেন কত? ইউসা কি আসো? ইউসা অল রিয়েল নাম্বার আসার কথা না? আচ্ছা ইউসা তো আছে দেখতেছি। হ্যাঁ খাদিজা বলো তো এই গ্রাফের ডোমেন কত হবে? By all real number. কত বলো তো এই গ্রাফের অল রিয়েল নাম্বার রেঞ্জ কত হবে? আর প্লাস না? বলো তো, শুনতে পাচ্ছ তো? জি শুনতে পাচ্ছি। এর রেঞ্জ কি আর প্লাস হবে না? দেখো তো, কারণ এর কিন্তু y এক্স এর নেগেটিভ দিকে কোনো অংশই নেই, তাই না? কারণ y এর ভ্যালু কিন্তু মডুলাস অফ x মানে কি y এর ভ্যালু সবসময় পজিটিভ হবে। তো তুমি x এর ভ্যালু নেগেটিভ বসালে y এর ভ্যালু কি পজিটিভ পাবা। তো এই ধরনের গ্রাফ আঁকার সিস্টেমটা কি? তোমাকে প্রথমে মেইন f of x এর ফাংশনটা আঁকতে হবে। f of x এর ফাংশন আঁকার পরে ওই ফাংশনের নেগেটিভ দিকের অংশটাকে তুমি কি করবা? পজিটিভ বানাই দিবা। y এক্সিস এর নেগেটিভ দিকের অংশকে পজিটিভ বানাই দিবা। এখন চলো আমরা একদম প্রথম দিকে যে গ্রাফগুলো আঁকছিলাম তার মধ্যে একটা গ্রাফ দেখাই। সেটাকে যদি আমার এরকম নেগেটিভ ইয়া থাকতো তাহলে কি করতাম আমরা? তো ধরো এইটা হচ্ছে কি আমার ফাংশনটা ছিল f of x, এটা ছিল আমার f of x। যদি আমি এই মডুলাস অফ f of x দিতাম তাহলে এইটার কি মডুলাস হইতো না? তখন এইটার গ্রাফ কি হইতো বলতো? এই যে এই পজিটিভ অংশ পর্যন্ত ঠিকই থাকতো, নেগেটিভ অংশটা এইভাবে হয়ে যেত, বুঝছো? নেগেটিভ অংশটা এই অংশটার রিফ্লেকশন নিতাম ওইদিকে। কথা বুঝা গেছে? জি সবার ক্লিয়ার? তার মানে আমরা এখন নরমাল লিনিয়ার ফাংশন দিলে পারবো, এক্সপোনেনশিয়াল ফাংশন, দ্বিঘাত ফাংশন এবং হচ্ছে তোমার ফাংশনগুলো শিফটিং, এবং একই সাথে কি বলতো আমাদের যদি ইয়া থাকে কি বলে মডুলাস ফাংশন, এটাকে বলা হয় মডুলাস ফাংশন বা অ্যাবসলিউট ভ্যালু ফাংশন। অ্যাবসলিউট ভ্যালু ফাংশন বলা হয় বা মডুলাস ফাংশন। তো অ্যাবসলিউট ভ্যালু ফাংশন বা মডুলাস ফাংশন দিলেও তার গ্রাফ আমরা আঁকতে পারবো। আমরা কি করবো? মডুলাস বাদে তার গ্রাফটাকে কল্পনা করবো, তার গ্রাফটাকে ফেলবো। তারপরে আমরা যেটা করবো ওই গ্রাফের যে অংশগুলো y অ্যাক্সিস এর নিচের দিকে থাকবে ওই অংশগুলোকে আমরা কি করব? রিফ্লেকশন দিয়ে দিব। y অ্যাক্সিস এর ওই x অ্যাক্সিস সাপেক্ষে রিফ্লেকশন দিয়ে নিব। রিফ্লেকশন নিলে তখন আমরা কি করব? ওই গ্রাফটা পেয়ে যাব, মডুলাস ফাংশনের গ্রাফ পেয়ে যাব। সো আমার মনে হয় তোমরা আমি মোটামুটি সবগুলো ফাংশনের গ্রাফই টাচ করার চেষ্টা করছি তোমাদের বইয়ে যেগুলো আছে। আর ত্রিকোণমিতিক ফাংশন, যারা ত্রিকোণমিতিক ফাংশনের গ্রাফের ভিডিওটা মিস করছো চাইলে ত্রিকোণমিতিক ফাংশনে আমার চ্যানেলে গিয়ে ওই গ্রাফের ভিডিওটা দেখে নিতে পারো। ত্রিকোণমিতিক ফাংশন আজকে আলোচনা করলাম না, কারণ হচ্ছে আমরা এটা অলরেডি আলোচনা করে ফেলছি। ওকে, কারণ নেহাল মিস করছো, তো নেহাল ওইখান থেকে দেখে নিবা। তো আজকে এই পর্যন্তই।